হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। একটু জানাও তো সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? হ্যালো হ্যালো। হ্যাঁ, তুখোর সাউন্ড, ঝা চকচকে সাউন্ড হচ্ছে। সাউন্ডের ঠেলায় আমি তো শুনতে পাচ্ছি না। সুন্দর সাউন্ড, কোনো সমস্যা নেই। এটা কাটতে হবে কেন? দেখি আগে। ওকে, সো আশা করি ক্লিয়ার, সবাই শুনতে পাচ্ছ। আমরা এখনই শুরু করব, এখনই শুরু করে দিব। সো সবাই খাতা কলম বের করো। আমরা আজকে ভেক্টরের 4 নাম্বার ক্লাস নিব এবং আজকে আমরা আসলে আগের দিন ক্লাসে যে থিওরিগুলো শিখছিলাম সেইগুলার ম্যাথ প্রবলেম আজকে আমরা সলভ করব। অনেক অনেক ম্যাথ প্রবলেম থাকবে আজকে, ঠিক আছে? অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা। তো চলো আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, আমরা তাহলে শুরু করি। শোনো, আজকে আমরা যেহেতু অনেকগুলা ম্যাথ প্রবলেম করব, তোমাদের কাছে একটা গাইডলাইন থাকবে। গাইডলাইনটা হচ্ছে, যখন প্রবলেমগুলো সলভ করব, অনেক এমসিকিউ প্রবলেম আছে আজকে, বুঝছো? অনেকগুলা এমসিকিউ প্রবলেম আজকে আছে। তো এই এমসিকিউ প্রবলেম তুমি যদি লাইভ ক্লাস এই খাতায় তুলতে যাও তাহলে আসলে কভার করে উঠতে পারবা না। তো সেই জন্য কি করবা বলি, যখন এমসিকিউ গুলা দেখবা তখন খেয়াল করবা আমার এখানে পিডিএফ এর পেজ নাম্বার দেওয়া আছে। এইখানে পেজ নাম্বার দেওয়া আছে 20। তাহলে তুমি যখন খাতায় তুলবা, যেইটুকুই লেখা লাগুক, তুমি তখন জাস্ট পাশে 20 লিখে এরপরে হচ্ছে উত্তরটা লিখে দিবা। এই এমসিকিউ গুলা খাতায় কিন্তু তুলতে যাবা না খালি খালি। যেইগুলা মনে হবে একটু কঠিন বা যেইগুলা মনে হবে না ভাইয়া এটা একটু একটু বড়, সেইগুলা তুমি পরে লিখতে পারো, একটু ফাঁকা জায়গা রেখে তখন লিখতে পারো। কিন্তু এমসিকিউ নাম্বার এখানে ইচ্ছা করে দেইনি, কারণ তাহলে খুঁজে পাওয়া যায় না। ওর থেকে তুমি যদি পিডিএফ এর পেজ নাম্বারটা দেখে লেখো, তাহলে যখন পিডিএফটা স্ক্রোল করবা তখন বুঝতে পারবা ও আচ্ছা 20 নাম্বার পেজে এই ম্যাথটা ছিল। ঠিক আছে? ওকে। তো লেকচার 3 না করলে কি আজকের ক্লাস বুঝবো না? লেকচার 3 আসলে আমরা আগের দিন যেটা নিলাম ওই লেকচার 3-এর উপরে আসলে আজকের ক্লাসটার ম্যাথ প্র্যাকটিস। তো এই জন্য আগের দিনের ক্লাসটা করা থাকা লাগবে। ঠিক আছে? ওকে, তো সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো, সাথে ক্যালকুলেটর রেখো। আমরা চলো তাহলে ম্যাথ প্রবলেম শুরু করি। তো যদি ওয়েব অ্যাপে প্রবলেম হয়, তাহলে চলে আসো আমরা ইয়াতে, এই ফেসবুকে চলে আসো। ঠিক আছে? এমসিকিউগুলা নোট করার দরকার নাই, যেগুলা নোট করা লাগবে আমি বলে দিব। ঠিক আছে? ক্লাসে এমনি তুমি যদি থিওরিগুলা ভালো মতন নোট করো তাহলে আর আলাদা করে এমসিকিউ নোট করার দরকার নাই। কিন্তু যেগুলো আমি একটু ইম্পর্টেন্ট সেগুলো দাগাই দিব, ওইগুলো একটু নোট করে নিবা, তাইলেই হবে। ঠিক আছে? একটু জানাও তো ওয়েব অ্যাপে যারা আসো। না না, আমি ফেসবুকেও কমেন্ট দেখবো, অসুবিধা নাই। ফেসবুকে যে পাশাপাশি কমেন্ট আছে, কোনো অসুবিধা নাই। ওয়েব অ্যাপে যারা আসো একটু জানাও তো ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার আছে। তো যাদের সমস্যা হচ্ছে তোমরা কাইন্ডলি ফেসবুকে চলে আসো, ওকে। সো আমরা দেরি না করে চলো এখনই শুরু করে দিব, সবাই খাতা কলম রেডি রাখো, ওকে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা আসো লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান এইগুলো আগে একটু দেখে নেই। সর্বোচ্চ মান দেখো, আগের দিন আমরা যেই সূত্র শিখেছিলাম জাস্ট একটু ছোট্ট রিক্যাপ করে ফেলি, কারণ নতুন দিনের পড়া যেহেতু, আমরা যদি একটু রিক্যাপ করে ফেলি তাহলে সবার মাথাতে একদম ব্র্যান্ড নিউ ভাবে আবার সবকিছু চলে আসবে। সো মনে করলাম এইটা হলো আমাদের একটা পি ভেক্টর, এইটা হচ্ছে আমাদের একটা কিউ ভেক্টর, এবং এই পি আর কিউ দুইটা ভেক্টরের মধ্যবর্তী যেই কোণটা, সেই কোণটা হচ্ছে মনে করলাম থিটা। হ্যাঁ, সেই কোণটা মনে করলাম থিটা। এটা আলফাও হতে পারে, থিটাও হতে পারে, এক এক বইতে এক এক ভাবে করা আছে, এটা নিয়ে কোনো চিন্তা করবা না। জাস্ট নোটেশন যদি থিটা হয় তাহলে সূত্র কেমন হবে সেটা আমরা লিখব। এই দুইটা ভেক্টরের যেই লব্ধিটা, সেই লব্ধিটা মনে করলাম এইটা, লব্ধিটা হচ্ছে গিয়ে আর ভেক্টর, এবং
আমরা এই লব্ধির যে মান সেই মানের একটা সূত্র শিখেছিলাম। মানের সূত্র ছিল এরকম যে আর স্কয়ার সমান সমান হবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos থিটা, 2pq cos থিটা। এখানে থিটার পরিচয় কি? থিটার পরিচয় ছিল পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। থিটার পরিচয় ছিল পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। এখন খেয়াল করো, যদি আমি এখানে আর এর ভ্যালুটা ম্যাক্সিমাম চাই, আর এর ভ্যালু যদি ম্যাক্সিমাম পেতে চাই, আমার তো পি এর মান কনস্ট্যান্ট, কিউ এর মান কনস্ট্যান্ট। যদি আমাকে বলে যে দুইটা ভেক্টরের মধ্যে কোণ কত হলে লব্ধির মান সর্বোচ্চ, কত ডিগ্রি কোণের জন্য লব্ধির মান সর্বোচ্চ হবে, তাহলে বলো তো পি কিউকে তো আমি ধরতে পারবো না, তাহলে কত কোণের জন্য আর এর মানটা সর্বোচ্চ হবে এটা যদি বের করতে চাই, তাহলে কি আমাকে cos থিটার মানটাও ঠিক ম্যাক্সিমাম বসাতে হবে। তাহলে cos থিটার ম্যাক্সিমাম মান কত হয়? cos থিটার ম্যাক্সিমাম মান আমরা জানি কিন্তু +1, এবং সেটা তখনই সম্ভব যখন থিটা এর মান কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি হয়। তাহলে এখানে আমরা যদি থিটার মানটা 0 ডিগ্রি বসাই, তাহলে এখানে যেটা আসে যে আর স্কয়ার সমান সমান, দেখো রুট ওভার জাস্ট পি স্কয়ার প্লাস 2pq, কারণ cos থিটার মান 1 হয়ে গেছে, 1 হয়ে গেছে। তাহলে এখান থেকে আমাদের যেটা আসে সেটা কি, যে পি প্লাস কিউ হোল স্কয়ার, কারণ এটা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এখান থেকে আমরা আর এর মানটা কিন্তু বের করে ফেলছিলাম, আর এর মানটা হচ্ছে পি প্লাস কিউ, এবং এইটাই ছিল আমাদের দুইটা ভেক্টরের সর্বোচ্চ যে মান, সেটা এটা হলো লব্ধির সর্বোচ্চ মান। এটা কি? এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান। তার মানে যখন দুইটা ভেক্টর একই দিকে কাজ করে তখনই কিন্তু আমাদের টোটাল লব্ধিটা সবচাইতে বেশি হয়। তো মনে করো যদি দুইটা ভেক্টর, একটা এই দিকে কাজ করছে আর একটা মনে করলাম এই দিকে কাজ করছে, এমন ভাবে যদি দুইটা ভেক্টর কাজ করে তাহলে তাদের যা লব্ধি হবে, লব্ধির মান তখন বাড়বে, লব্ধির মান তখন বাড়বে যদি দুইটা ডিরেকশন একই দিকে থাকে। দুইটা ভেক্টরের ডিরেকশন যদি একই দিক বরাবর থাকে, একই দিক বরাবর থাকে, তখনই কিন্তু তাদের দুইটা ভেক্টরের যোগফল বা লব্ধির মান সবচাইতে কি হবে? বেশি হবে। আর যত বেশি অ্যাঙ্গেল বাড়তে থাকে, আমরা দেখব যত বেশি অ্যাঙ্গেলটা বাড়তে থাকে তত আস্তে আস্তে লব্ধির মান কিন্তু কমতে থাকে। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ মান কখন হবে? যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা হবে 0 ডিগ্রি। যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, তখনই আমরা কিন্তু লব্ধির সর্বোচ্চ মান পাবো, তখনই আমরা লব্ধির সর্বোচ্চ মান পাবো। ভেরি গুড, ঠিক আছে, গেল। এরপরে আসো সর্বনিম্ন মান। সর্বনিম্ন মানটা কখন আসে? যে আমরা যদি দুইটা ভেক্টর পি আর কিউ থাকে, তাহলে আর স্কয়ার সমান সমান হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos থিটা। তাহলে একইভাবে যে মধ্যবর্তী কোণ কত হলে লব্ধির মানটা মিনিমাম হবে, মধ্যবর্তী কোণ কত হলে লব্ধির মানটা মিনিমাম হবে, তাহলে আর মিনিমাম হতে হলে cos থিটার মানটাও মিনিমাম লাগবে। আমরা কি জানি ভাই, cos থিটার মান মিনিমাম হয় কখন? cos থিটার মান মিনিমাম হয় কত? -1 এ না? তাহলে কখন এটা হয়? যখন থিটার মান হয় 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তখনই কিন্তু আমরা দেখো এখানে লব্ধির যে মানটা পাবো, লব্ধির যেই মানটা পাবো সেটা কি হবে? cos 180 ডিগ্রির মান বসালে এটা কি হয়ে যাবে? জাস্ট -1 হয়ে যাবে। cos থিটার মান -1 বসালে এরকম একটা সূত্র আসবে। তাহলে তখন আমরা লিখতে পারবো p - q হোল স্কয়ার, আর এখানে হচ্ছে r স্কয়ার। তাহলে r এর যে মান এটা হচ্ছে p এবং q এর মধ্যে যে বিয়োগফলটা সেইটা নির্দেশ করে। তাহলে এটাই কিন্তু লব্ধির সর্বনিম্ন মান। এটাই কি? এটাই হচ্ছে লব্ধিটার সর্বনিম্ন মান, সবচেয়ে কম মান। তার মানে কি, যে একটা বস্তুর উপরে যখন আমাদের দুইটা বল কাজ করবে তখন লব্ধি মানটা তখনই সবচাইতে কম হবে যখন এদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। সাপোজ এটা যদি হয় 8 নিউটন, এটা যদি হয় 6 নিউটন, তখনই কিন্তু সবচেয়ে কম যেই মানটা সেটা 2 নিউটন কাজ করবে, আর সবচেয়ে বেশি যেই মানটা সেটা কত হবে? সেটা হবে 8 আর 6 যোগ করে যে 14 হয় সেটা। তাহলে দেখো আমরা যদি রেঞ্জ দেখতে পাই, যে যখন আমরা লব্ধির মানের কথা বলছি আর
পি এবং কিউ আমার কাছে দুইটা ভেক্টর আছে, পি এবং কিউ আমার কাছে দুইটা ভেক্টর আছে। তাহলে বলো তো লব্ধির যেই মানটা, সেই লব্ধির মান যদি একটা রেঞ্জের মাধ্যমে আমরা প্রকাশ করতে চাই তাহলে এটাকে কিভাবে প্রকাশ করব? খেয়াল করো লব্ধির মান আমাদের কিন্তু সবচেয়ে বেশি হতে পারে পি প্লাস কিউ যোগ করে যা হয় তার সমান, অথবা তার থেকে ছোট হতে পারে, এবং সবচাইতে ছোট হতে পারে কার? পি মাইনাস কিউ এর, পি মাইনাস কিউ এর। কারণ কি, যে এটা সর্বনিম্ন মান এর সমান হবে, অথবা লব্ধির মানটা, এই যে লব্ধির মানটা সর্বনিম্ন মানের থেকে বড় মানের হবে, আর সর্বোচ্চ মানের থেকে ছোট মানের হবে বা সর্বোচ্চ মানের সমান হবে। তাহলে এইটা কিন্তু আমাদের লব্ধির রেঞ্জ বুঝাচ্ছে, রেঞ্জ বুঝাচ্ছে। তাইলে আমাকে বলো তো দেখি, যদি কোনো একটা ভেক্টর থাকে পি ভেক্টর যার মান হচ্ছে 8 নিউটন, এবং কোনো একটা ভেক্টর আছে কিউ ভেক্টর যার মান হচ্ছে 6 নিউটন, বলো তো আমাদের লব্ধির মানটা কি 15 নিউটন হতে পারবে? বলো তো 15 নিউটন কি হতে পারবে? লব্ধির মানটা কি 15 নিউটন হতে পারবে, বা 1 নিউটন কি হতে পারবে? বলো তো, পারবে না। 15 নিউটন কিন্তু হতে পারবে না, 1 নিউটনও হতে পারবে না। কেন? কারণ আমাদের এখানে দেখতে পাচ্ছ দুইটা ভেক্টরের মান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের সর্বোচ্চ মান হতে পারে কত? 8 আর 6 যোগ করলে লব্ধির যে মানটা 8 আর 6 যোগ করলে 14 সমান হতে পারে বা তার থেকে ছোট হতে পারে, আর 2 নিউটনের সমান হতে পারে বা তার থেকে বড় হতে পারে। তাহলে এই রেঞ্জের মধ্যে কিন্তু আমাদের লব্ধির মানটা থাকবে, লব্ধির মানটা থাকবে এই রেঞ্জের মধ্যে। কিন্তু কখনোই 15 নিউটন হওয়া সম্ভব না, 1 নিউটন হওয়া সম্ভব না। আর একটা ইনফরমেশন, তুমি দেখো cos থিটার যেই মানটা, cos থিটার যেই মানটা, সেই cos থিটার মান বলো তো দেখি, এইখানে cos থিটার যে ভ্যালু, বলো তো থিটার মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যদি আমি cos থিটার মান সমান x ধরে নেই, সাপোজ থিটার মান যত বৃদ্ধি পায় 0 থেকে যখন 180 এর মধ্যে ঘোরাফেরা করে, তখন বলো তো x এর যেই মানটা, সেই x এর মান কি বাড়তে থাকে না কমতে থাকে? বলো তো থিটার মান যত বৃদ্ধি পায় cos থিটার মান কিন্তু তত আস্তে আস্তে কি হয়? হ্রাস পায়। তুমি যদি গ্রাফটাও খেয়াল করো, কিসের গ্রাফ আবার, কিসের গ্রাফ আবার, যে আমরা যদি থিটার সাথে, যে থিটার বৃদ্ধির সাথে সাথে cos থিটার পরিবর্তন কিভাবে হয় এটার যদি একটা গ্রাফ দেখি, তাহলে সেই গ্রাফটা কেমন হয়? গ্রাফটা কি এই রকম টাইপের একটা গ্রাফ হয় না? এমন টাইপের একটা গ্রাফ হয় না cos থিটার গ্রাফ? থিটার সাথে সাথে cos এর ভ্যালুটা এভাবে করে চেঞ্জ হয়, এবং এটা হচ্ছে আমাদের সেই +1, তারপরে এই দিকে যেই ভ্যালুটা এটা হচ্ছে আমাদের -1, এটা হচ্ছে 0। তো দেখো আমাদের যখন থিটার মানটা 0 ডিগ্রি তখন কিন্তু cos থিটার মান হলো গিয়ে 1, থিটার মান যখন 0 ডিগ্রি তখন cos থিটার মান 1, থিটার মান যখন 90 ডিগ্রি তখন cos থিটার মান কত? 0, থিটার মান যখন 180 ডিগ্রি, যখন 180 ডিগ্রি তখন আমাদের cos থিটার মান কত? -1। তাহলে খেয়াল করে দেখো এই গ্রাফ থেকেই কিন্তু ক্লিয়ার যে আমরা যখন থিটার মান 0 ডিগ্রি থেকে, থিটার মান 0 ডিগ্রি থেকে যখন 180 ডিগ্রি হচ্ছে, তখন দেখো cos থিটার মানটা আস্তে 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 কি হচ্ছে? কমছে কমছে, 0 হয়ে গেল, তারপর আরো কমছে কমছে, তারপর -1 হয়ে গেল। তাহলে 0 ডিগ্রি থেকে 180 এর মধ্যে কিন্তু cos এর মান আস্তে 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 কি হয়? কমতে থাকে। তাহলে আমার যেই সূত্র আছে যে r সমান সমান √r পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা, তাইলে ভাইয়া বলো তো দেখি থিটার মান যত বাড়াবা cos থিটার মান তত কমবে, তাহলে 2p cos থিটা এই পুরাটার মান আস্তে আস্তে কমলে আর এর মান কি হবে? লব্ধির মান আস্তে আস্তে কি হবে? কমতে থাকবে না? তাহলে আমরা এখান থেকেও ক্লিয়ারলি বুঝতে পারলাম থিটার মান যদি বাড়তে থাকে তাহলে লব্ধির মান কি হতে থাকবে? কমতে থাকবে আস্তে আস্তে। থিটার মান বাড়তে থাকলে লব্ধির মান কমতে থাকবে আস্তে আস্তে। বুঝতে পারছো? থিটার মান বাড়তে থাকলে লব্ধির মান আস্তে আস্তে কমতে থাকবে। আমি বোর্ডে যা কিছু লিখবো সেগুলা খাতায় তুলবা, যেগুলা লেখা আছে অলরেডি। এই যে ধরো প্রশ্ন যখন লিখবো আমার খালি প্রশ্নগুলাই লেখা, এই যে প্রশ্নগুলা লেখা আছে। সো রিটেন প্রশ্ন যদি লিখতে বলি তখন লিখবা, আর যদি না লিখতে বলি তাহলে পৃষ্ঠা নাম্বারটা লিখে তারপরে আমি যতটুকু বোর্ডে লিখবো ততটুকু লিখবা শুধু। তাইলে আমরা এইটা এখান থেকে বুঝলাম
এখন আসো এইটা একটু ফিজিক্যালি দেখার চেষ্টা করি, গ্রাফ মানে একে ছবি এঁকে। মনে করো আমাদের দুইটা ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে এইটা পি এবং এবং আরেকটা ভেক্টর দেই, দাঁড়াও আরেকটা ভেক্টর দেই, যেই ভেক্টরটা হচ্ছে এই রকম, যেই ভেক্টরটা এই যে এরকম একটা ছোট ভেক্টর রাখলাম, ঠিক আছে, এরকম একটা ছোট ভেক্টর রাখলাম, দেখো এরকম একটা ছোট ভেক্টর রাখলাম, একটু বোঝার চেষ্টা করো, অনেক দারুণ কিছু আইডিয়া আছে এখানে। বলো তো এদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। এদের মধ্যবর্তী কোণ কি 180 ডিগ্রি নাকি 0 ডিগ্রি? 0 ডিগ্রি, কারণ দুইটা একই দিকে কাজ করছে। যদি দেখতাম একটার অভিমুখ একটার বিপরীত, তখন আমি বলতাম তাদের পরস্পরের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। কিন্তু এখানে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। ভেরি গুড। এখন খেয়াল করো তো, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি এখানে 0 ডিগ্রি হয়, তাহলে আমরা দুইটা ভেক্টর লব্ধি যখন করব তখন এই লব্ধিটা কি হবে? লব্ধিটা কি হবে মনে করো, একজন লোক সে প্রথমে পূর্ব দিকে 10 মিটার গেল এবং তারপরে আবার সে পশ্চিম দিকে 10 মিটার গেল, তাহলে তার লব্ধিটা বলো তো কত হবে? লব্ধিটা কত হবে? এই যে আদি থেকে শেষ এই পুরাটাই তার লব্ধি হবে না? এই পুরাটাই তার লব্ধি হবে না? বলো তো। এই যে দুইটাকে যোগ করলে আমরা, যখন পি আর কিউ দুইটা একই দিক বরাবর কাজ করে, দুইটা ভেক্টর যখন একই দিক বরাবর কাজ করে, তখন লব্ধিটা কি হয়? তাদের যোগফলের সমান হয়। যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি মানে তারা একই দিকে কাজ করে, তখন তাদের লব্ধি কি হয়? দুইটার যোগফল হয়। বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে এভাবে চিন্তা করো যে আমাদের যদি একটা ব্লক থাকে, এই ব্লকের উপরে আমি 10 নিউটন বল দিলাম, আমার সইল না, আমি এর উপরে আরো 2 নিউটন বল দিলাম, তাহলে মোট কত বল কাজ করলো? 10 আর 2 যোগ করে 12 নিউটন। তাহলে এখানে যখন দুইটা ভেক্টর একই দিকে কাজ করছে, তখন আমাদের টোটাল যে লব্ধিটা হবে, এই দুইটা দৈর্ঘ্যের যে যোগফল, সেইটাই হচ্ছে আমাদের লব্ধির সমান হবে। এতে তো কোনো সন্দেহ নাই, তাই না? আচ্ছা, এইটা গেল যখন আমাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। ভেরি গুড, ঠিক আছে, আমরা এটা মানলাম। এইবার আসো, এবার একটু দেখো, এবার খাতায় তোলার থেকে একটু দেখা জরুরি, একটু দেখে নাও। সব রেকর্ড থাকবে, পিডিএফ থাকবে, তুলতে তো অসুবিধা নাই, টাইম পাওয়া পরে, আগে একটু দেখে বুঝে নাও ক্লাসটা। এখন ভাইয়া মনে করো যে আমাদের এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এখন আর 0 ডিগ্রি না, আমরা একটা মধ্যবর্তী কোণ এদের মধ্যে রাখলাম। খুব খেয়াল করো, তাহলে আমি লব্ধি বের করতে গেলে কি করব ভাইয়া? একটা সামান্তরিক এঁকে ফেলবো না? এইরকম একটা সামান্তরিক এঁকে ফেলবো না? এই সামান্তরিকের যে কর্ণটা হবে, সেই কর্ণটাই কি তাদের লব্ধি নির্দেশ করবে না? তাহলে এই লাল যেটা, সেটা হচ্ছে আমাদের লব্ধি। বলো তো ভাইয়া, কোণ যখন 0 ডিগ্রি থেকে একটুখানি কোণটা বেড়ে গেল, তখন দেখো তো আমাদের এই যে লব্ধির দৈর্ঘ্যটা, বলো তো লব্ধির দৈর্ঘ্যটা কি আর আগের মতন আছে? লব্ধির দৈর্ঘ্যটা আগে যত বড় ছিল, এখন কি লব্ধির দৈর্ঘ্যটা তত বড় আছে? যদি তোমার বুঝতে কষ্ট হয়, তাহলে একটা কাজ করি, চলো আমরা দুইটাকেই একই রকম ভাবে প্রকাশ করি। দেখো তো, প্রথমে লব্ধির মান ছিল কত বড়? দেখো, প্রথমে লব্ধির মান ছিল এত বড়, তারপরে দেখছো লব্ধির মানটা ছোট হয়ে গেছে। আগে লব্ধির মান ছিল এত বড়, যখন তাদের মধ্যবর্তী একটা কোণ থাকলো, তখন আমরা যে লব্ধিটা পেলাম, এই লব্ধিটা খেয়াল করে দেখো, আগের তুলনায় কি হয়ে গেছে? এখন ছোট হয়ে গেছে। তারপরে বলো তো দেখি, যদি আমি এখন তাদের মধ্যে কোণটাকে যদি এইটার লব্ধি, হ্যাঁ এটা হচ্ছে, আচ্ছা এটার লব্ধি হলো কিভাবে? আমি জাস্ট এটার মানটাকে সেম রাখছি, এটা ভুল বুঝো না। এই লব্ধি কিন্তু এইটা, এই যে আমাদের এই হলুদ আর কমলা, এই দুইটা ভেক্টরের লব্ধি কিন্তু এই লালটা। কিন্তু আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে এখানে যে মান ছিল আর এখানে যে মান ছিল, দুইটার মান আসলে পার্থক্য আছে। সো এই মানের পার্থক্য মানে কি? দৈর্ঘ্যের পার্থক্য না, কারণ ভেক্টরের মানটা কি দিয়ে প্রকাশ পায়? তার দৈর্ঘ্য দিয়ে প্রকাশ পায়। তাহলে এখানে যে দৈর্ঘ্যটা আছে, সেই দৈর্ঘ্যটা কিন্তু এইটার তুলনায় যে ছোট, সেটা বোঝার জন্যই আমি দুইটাকে একই দিক বরাবর দিয়ে তুলনা করছিলাম। জাস্ট কি করছিলাম? তুলনা করছিলাম। এখন তাইলে দেখো, যদি আমি এবার একটা কাজ করি যে না দেখি তো, এবার আমি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা আরো একটু বৃদ্ধি করে দেই। এই দেখো, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে এবার আরো বৃদ্ধি করে দিছি না? বলো তো, আরো বৃদ্ধি করে দিছি। আচ্ছা দেখি তো এইবার লব্ধির মান কেমন হয়। তার জন্য আমি কি করব? একটা সামান্তরিক এঁকে ফেলবো, এবং এই সামান্তরিকের যে কর্ণটা হবে, সেই কর্ণটাই কি আমাদের লব্ধি নির্দেশ করবে। খেয়াল করে দেখো তো, কোন লব্ধিটার দৈর্ঘ্য সবচেয়ে কম এই তিনটার মধ্যে? এটা যদি 1 নাম্বার কেস হয়, এই ডান পাশেরটা যদি আমাদের 1 নাম্বার কেস হয়, এইটা হলো আমাদের 2 নাম্বার কেস, এইটা হলো আমাদের 3 নাম্বার কেস। বলো তো কোন কেসের লব্ধিটা সবচেয়ে ছোট?
তোমার যদি দেখে বিশ্বাস না হয় তাহলে একটা কাজ করি, আসো এই দৈর্ঘ্যটার সাথে এই দৈর্ঘ্যটার তুলনা করি, দুইটা দৈর্ঘ্যের তুলনা করি। তাহলে তুলনা করতে গেলে তো এভাবে দেখলে বোঝা যায় না, বাঁকা টাকা লাইন দেখলে তো বোঝা যায় না। তাহলে আসো দুইটাকে আমরা সোজা করে ফেলি, সোজা করলে দুইটার মধ্যে তুলনা করতে সহজ হবে। দেখো তো তুলনা করে, ও এই দেখো, দেখছো যে কোণ যত বাড়ছে লব্ধির মান তত কি হচ্ছে, আস্তে আস্তে কমছে, লব্ধির মান তত আস্তে আস্তে কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এইভাবে করেই আমরা দেখলাম যত বেশি কোণের মান বাড়াচ্ছি তত আমাদের কি হচ্ছে, লব্ধির মান ছোট হচ্ছে। একইভাবে যদি আমি এবার এটাকে একদম 180 ডিগ্রি করে দেই, একদম 180 ডিগ্রি করে দেই, তখন আমি লব্ধিটা কিভাবে বের করব? তুমি এটাকে এভাবে চিন্তা করো ভাইয়া, যে আমরা মনে করো প্রথমে এই দিকে গেছি 10 মিটার, তারপর আমাদের ভাল লাগে নাই, আমরা তারপরে আরো 2 মিটার ধরো ফেরত আসছি বা 4 মিটার ফেরত আসছি, তাহলে আমাদের লব্ধি কোনটা হবে? লব্ধি কি হবে? আদি থেকে শেষ, এই যে আদি থেকে শেষ এইটা হবে লব্ধি। দেখো আমি এই যে 1 নাম্বার কেস আর 4 নাম্বার কেসের জন্য সামান্তরিক সূত্রের ছবিটা আঁকতে পারলাম না, সামান্তরিক সূত্র দিয়ে আঁকতে পারলাম না। এই দেখো এই 0 ডিগ্রির জন্য কি আমি সামান্তরিক আঁকা পসিবল? এই দুইটা দিয়ে সামান্তরিক আঁকতে পারবো আমি? আঁকলেও তো বুঝবো না। একইভাবে 180 ডিগ্রি হলে কি আমি সামান্তরিক আঁকতে পারবো? আঁকলেও তো বুঝবো না। সো এই কারণে এই দুইটা কেসের জন্য কেন সামান্তরিক দিয়ে আঁকলাম না, আশা করি বুঝতে পারছো। কারণ সামান্তরিক আঁকলে তারা একই লাইন বরাবর হয়ে যাবে, আমরা কর্ণ টর্ণ আলাদা করতে পারবো না। সো এই জন্য যখন 0 বা 180 ডিগ্রি, তখন আমরা এটাকে এভাবে চিন্তা করছি যে মনে করো একজন ভদ্রলোক, সে প্রথমে এই দিক বরাবর গেছে 100 মিটার, তারপরে পিছন দিকে আবার ফেরত আসছে 40 মিটার, তাহলে তার সরণ কত? সরণটাই তো লব্ধি। সরণ মানে কি? আদি থেকে শেষ। তাহলে আদি বিন্দু এইটা, শেষ বিন্দু এইটা, তাহলে আদি থেকে শেষ এটাই কি আমাদের লব্ধিটা নির্দেশ করছে না? তাহলে লব্ধিটা খেয়াল করে দেখো, এবার কিন্তু লব্ধির মানটা সবচাইতে ছোট। আমি যদি প্রত্যেকের মধ্যে তুলনা করি, এটা 4 নাম্বার কেসের লব্ধি, এইটা হচ্ছে 3 নাম্বার কেসের লব্ধিটা, এটা হচ্ছে 3 নাম্বার কেসের লব্ধি, এইটা হচ্ছে 2 নাম্বার কেসের লব্ধি, দেখো কত বড়। হ্যাঁ, এবং তারপরে এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার কেসের লব্ধিটা, খেয়াল করছো? তাহলে দেখো কোণ যত বাড়ে, কোণ যত বাড়ছে তত আস্তে আস্তে লব্ধির মান কি হচ্ছে? সংকুচিত হচ্ছে, সংকুচিত হচ্ছে। লব্ধি আর সরণ ভেক্টর কি একই? ভাইয়া সরণ কি একটা ভেক্টর রাশি না? সো যখন আমরা একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে ঘুরে ঘুরে আবার আরেকটা বিন্দুতে আসি, তখন ওই আদি থেকে শেষ বিন্দু পর্যন্ত যেই ভেক্টরটা নির্দেশিত হয় সেইটাকেই আমরা কিন্তু সরণ ভেক্টর বলি, এবং ওইটা হলো সরণের লব্ধি, এভাবে বলতে পারো, সরণের লব্ধি। ওকে, আচ্ছা জাফর সাদিক, ঠিক আছে, এটা লাস্ট ক্লাসে ছিল তাই না? মাথায় রেখো, লাস্টে বলবো, চিন্তা করো না। ওকে, আগে এটা শেষ করি, ফোর্থ কেসটা আরেকবার বুঝাই দেই। দেখো এখানে কি মনে করো, আমি তো আগে সরণ দিয়ে বললাম লব্ধিটা কিভাবে বের করছি। এই মনে করো এটা যে সেই পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, তাহলে দুইটা বিপরীত কোণে থাকলে আমরা কি করতাম? একটা থেকে আরেকটাকে বিয়োগ করতাম না? তো ছবি দিয়ে এটা কিভাবে বুঝবো? যে মনে করো আমাদের একজন ভদ্রলোক, সে কি করলো, প্রথমে হচ্ছে এইখানে একটা গাছ আছে, সো প্রথমে মনে করো এই গাছের দিকে সে গেল, 10 মিটার দূরত্ব অতিক্রম করলো, এরপর সে আবার ফেরত আসছে, ওখান থেকে ফেরত আসছে 4 মিটার দূরত্বে ফেরত আসলো, এখানে আসলো, তাহলে তার সরণ কত, বা তার এই দুইটা অতিক্রান্ত দূরত্বের লব্ধি কত হবে? এই দুইটা সরণের লব্ধি কত হবে? সো লব্ধি হবে যে আদি থেকে শেষ এই পর্যন্ত। এটা আবার মনে করো না, এটা কিন্তু একই লাইন বরাবর, একই লাইন বরাবর একটা হিজিবিজি হয়ে যাবে বলে আমি এটাকে একটু নিচে আঁকছি, যাতে ডিফারেন্সিয়েট করা যায়, আলাদা করা যায়। তাহলে এখানে আদি থেকে শেষ এইটুকুই কি আমাদের লব্ধিটা হবে না? তাহলে কিভাবে লব্ধিটা বের করলাম? এটা কতটুকু হবে? 6 মিটার দূরত্ব হবে না? কারণ 4 মিটার যদি ফেরত আসে তাহলে আদি অবস্থা থেকে আর কত দূরে আছে? 6 মিটার দূরত্বে আছে। কিভাবে 6 মিটার দূরত্ব বের করলাম? 10 থেকে 4 বাদ দিছি, 10 থেকে 4 বাদ দেওয়াই তো আমাদের পি মাইনাস কিউ করা। তাহলে আমাদের লব্ধিটা হলো আদি থেকে শেষ এই 6 মিটার। ঠিক আছে? অথবা এভাবে চিন্তা করো ভাই, অথবা এভাবে চিন্তা করো যে আমাদের একটা বস্তু রাখা ছিল, এই বস্তুটার উপরে ধরো এই দিক বরাবর একটা ভেক্টর 10 নিউটন কাজ করছে, এই দিক বরাবর একটা ভেক্টর 4 নিউটন কাজ করছে, যে এইটা হলো আমাদের 10 নিউটন এবং এইটা হচ্ছে আমাদের 4 নিউটন। তাইলে ভাইয়া লব্ধি কত হবে? তাইলে ভাইয়া লব্ধি কত হবে? লব্ধি কি হবে? লব্ধি কি আমাদের 10 থেকে 4 বাদ দিলে যা হয় সেই 6 নিউটনটা হবে না? এই 6 নিউটনটাই কোনটা? এই 6 নিউটনটাই তো এইটা, এটাই তো সেটা। বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো তো বুঝেছো কিনা? ক্লিয়ার, ভেরি গুড। তাহলে এইটা আমরা থাকলো আর একটু ক্লিয়ার, আমরা একটা আইডিয়া পেলাম যে হ্যাঁ ঠিকই তো,
যে লব্ধি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যত বাড়তে থাকবে লব্ধির মান কিন্তু তত আস্তে আস্তে কি হতে থাকবে, ছোট হতে থাকবে। এক নাম্বারটা আরেকবার কেন দেখো, যদি একটা বস্তুর উপরে একই দিক বরাবর দুইটা বল কাজ করে তাহলে তার লব্ধি কি হবে, দুইটার যোগফল হবে না? অথবা তুমি সরণ দিয়ে যদি চিন্তা করো, মনে করো একজন লোক প্রথমে পূর্ব দিকে 10 মিটার দূরত্ব গেল, তারপর একটু দাঁড়ায় নিয়ে আবার ধরো 10 মিটার, আবার ধরো 4 মিটার পূর্ব দিকে গেল, তাহলে শুরুর অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত তার মোট সরণ কত হবে? সরণটাই তো লব্ধি। তাহলে আদি থেকে শেষ এই পুরাটুকুই হবে আমাদের লব্ধিটা, শেষ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটা বুঝে গেলাম। তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আশা করি বুঝছি। এখন পরেরটাও তোমরা নিজেরাই পারবা। বলো তো, যদি ভেক্টরদ্বয় সমান এবং সমমুখী হয়, আচ্ছা দুইটা ভেক্টর পি আর কিউ, তারা বলছে পি আর কিউ দুইটা সমান এবং সমমুখী, তাহলে লব্ধি কত হবে বলো তো? সমমুখী যদি হয় তাহলে তো পি প্লাস কিউ হওয়ার কথা। তাহলে দুইটার যদি একই ভেক্টর হয় তাহলে সমান এবং সমমুখী অর্থাৎ মান সেম, তাহলে কি আমি 2p বলতে পারি অথবা 2q বলতে পারি, যে কোনো একটা হবে। সমান এবং সমমুখী হলে 2p অথবা 2q যে কোনো একটা, অর্থাৎ ডাবল হয়ে যাবে যদি সমান এবং সমমুখী হয়। কি বলছে বুঝছো তো? যে মনে করো কোনো একটা বস্তুর উপরে সাপোজ 10 নিউটন বল কাজ করছে, আবার 10 নিউটন বল কাজ করছে, দুইটা ভেক্টর দেখো সমান, মানেও সমান 10 10 এবং দিকেও সমান। সমমুখী মানে কি একই দিকে, এবং সমান মানে কি, সমান মানে হচ্ছে আমাদের মান সমান বা দৈর্ঘ্যটা সমান, তাহলে লব্ধিটা কত হবে? লব্ধিটা কিন্তু ডাবল হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। এরপরে বললো যদি সমান এবং বিপরীতমুখী হয়, এই যদি ভেক্টর দুইটা সমান এবং বিপরীতমুখী হয়, ধরো আমাদের কাছে দুইটা ভেক্টর, এইটা হলো একটা ভেক্টর এবং আরেকটা যেই ভেক্টরটা, সেই ভেক্টরটা মান সমান, এই দেখো দৈর্ঘ্য একই রকম কিন্তু দিক কি বিপরীত। এইরকম যদি হয় যে একটা বস্তুর উপরে একই মানের দুইটা ভেক্টর কাজ করছে কিন্তু বিপরীত দিকে, তাহলে আমাদের লব্ধির মান কি ছিল? যদি বিপরীত দিকে কাজ করে, বিপরীতমুখী দিকে কাজ করলে আমাদের লব্ধির মান কি ছিল? পি মাইনাস কিউ। তাহলে কিউ এর মান যদি তুমি একই বসাই দাও পি মাইনাস পি, তাহলে এটা কত হচ্ছে? 0 হচ্ছে, শূন্য হচ্ছে। তাহলে এটা অবজেক্টিভে আসে, খেয়াল রেখো, সমান এবং সমমুখী হলে কি বোঝাবে? ডাবল হয়ে যাবে। আর যদি সমান এবং বিপরীতমুখী হয় তাহলে আমাদের লব্ধিটা হয়ে যাবে 0। ক্লিয়ার? ক্লিয়ার গেল। এইবার আসো এই প্রবলেমটা আমরা একটু করি। দেখো ছবিটা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, আমি ছবিটা আরেকবার আঁকাচ্ছি, ছবিটা আরেকবার এঁকে দিচ্ছি। যদি প্রশ্ন না তোলো অসুবিধা নাই, পেজ নাম্বারটা তুলো, অ্যাটলিস্ট পেজ নাম্বারটা তুলো, পরে খাতায় প্রশ্ন তুলে নিও, এই প্রশ্নগুলো তুলো, এটা ভালো প্রশ্ন। এইখানে আমাদেরকে বলছে, খেয়াল করো খেয়াল করো, এই কতগুলো ম্যাথ করাবো, এগুলাতে দেখবা যে অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমাদের দুইটা ভেক্টর বলে দিছে, হ্যাঁ, একটা হলো ওএ ওবি ওসি, ভেক্টরের লব্ধি বের করতে বলছে। এখন খেয়াল করো আমরা ছবি থেকে যেটা দেখছি যে আমাদের ও ভেক্টর এবং এ ভেক্টর আর ও সি যে ভেক্টরটা, ও এ ভেক্টর এবং ও সি ভেক্টর, মাঝখানে যে ওবি ভেক্টরটা আছে না, মাঝখানে যে ওবি ভেক্টরটা আছে না, এইটা হলো ও এর সাথেও 45 ডিগ্রি কোণ তৈরি করছে এবং ও সি এর সাথেও 45 ডিগ্রি কোণ তৈরি করছে। এইটা আমাদের প্রশ্নে দেওয়া আছে যে ওবি যে ভেক্টরটা সেটা হলো ও এ এবং ও সি এর মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে গেছে, তিনটা বাহু আছে। এখন এইখানে মূলত যেটা বোঝাচ্ছে যে ব্যাসার্ধ বরাবর বা ও এ ও বি ও সি, এখানে তিনটা ভেক্টর, মনে করো এইটা একটা ভেক্টর আর, এইটা একটা ভেক্টর আর এবং এইটা আর একটা ভেক্টর আর। আমি এই কোণের হিজিবিজিটা সরাই দেই একটু, হ্যাঁ, কারণ ওখানে প্রশ্নে দেওয়াই আছে, সো আবার এটা আঁকার দরকার নাই। এই দেখো, ওকে, তাহলে ভাইয়া দেখো তিনটা ভেক্টর এখানে, একটা আমাদের আর ভেক্টর, এটা আর ভেক্টর এবং এটাও কি আর ভেক্টর। আমাদেরকে বললো ভাই তিনটা ভেক্টরের লব্ধি কত হবে নির্ণয় করো, তিনটা ভেক্টরের লব্ধি নির্ণয় করতে বললো। ঠিক আছে, তাহলে খেয়াল করো, তিনটা ভেক্টরের যদি লব্ধি বের করতে চাই, প্রথমে বলো তো দেখি তিনটা ভেক্টরের মান কি একই রকম নাকি আলাদা আলাদা? বলো তো, এটা কত নাম্বার পেজ? 8 নাম্বার পেজ। পেজ কি দেখা যাচ্ছে না? এই যে অ্যারো দিয়ে দিছি, তিনটার মাথায় অ্যারো দেওয়া আছে, ওগুলো যে ছবি আঁকানো তো ক্লিয়ার না আর কি। তিনটার মান কি আলাদা না সেম? সেম হবে না, কেন? কারণ ভাইয়া এইগুলাতে একটা বৃত্তেরই ব্যাসার্ধ। এই তিনটা ভেক্টর, এই যে ও এ ভেক্টর, ও বি ভেক্টর এবং ও সি ভেক্টর, এই তিনটা ভেক্টরই কি আসলে একটা বৃত্তের ব্যাসার্ধ না?
তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ কি হয়? সেম হয়, সেম হয়। এই জন্য এই যে বলছো না সালমান যে তিনটাই কেন আর আর আর, কারণ দেখো তিনটাই কিন্তু আমাদের একই রকম ভেক্টর, একই মান হবে, এটার মানও যা হবে এই ভেক্টরের মানও তাই হবে, এই ভেক্টরের মানও তাই হবে। কারণ ভেক্টরের মান আমরা কোনটা দেখে বুঝি? ভেক্টরের দৈর্ঘ্য দেখে বুঝি না। আবার বলি, ভেক্টরের মান আমরা কি দেখে বুঝি? অ্যারো চিহ্ন দেখে মান বুঝি না, দৈর্ঘ্য দেখে বুঝি, দৈর্ঘ্য দেখে বুঝি। এখন তিনটা যেই ভেক্টরের কথা বলে দিল, ও এ, ও বি, ও সি, তিনটা ভেক্টরই তো আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ নির্দেশ করছে। আবার বলি, তিনটা ভেক্টরই তো এই একটা বৃত্তের ব্যাসার্ধ নির্দেশ করছে। তো ব্যাসার্ধ হলে কি তাদের মান সেম না? তাহলে তিনটা ভেক্টরের মান সেম, কিন্তু দিক কি সেম? তিনটা ভেক্টরের দিক কি সেম? না। যদি দিক সেম হতো তাইলে আমাকে বলো তো লব্ধি কত হতো? যদি তিনটা ভেক্টরের দিক সেম হতো তাহলে লব্ধি কত হতো বলো তো? তুর্য সবার আগে অ্যান্সার দিছে, আমি দেখছি। তারপর সিয়াম অ্যান্সার দিছে, ভেরি গুড। আকাশও অ্যান্সার দিছে যে এটা হবে 3r, তাই না? এটা হবে 3r যদি তিনটা ভেক্টরের ডিরেকশন একই দিক বরাবর হয়। তিনটা ভেক্টরের ডিরেকশন যদি একই দিক বরাবর হতো, যে এইটা আর কাজ করছে, একই আর এদিকে কাজ করছে, একই আর এদিকে কাজ করছে, তাহলে তিনটা আর যদি একইভাবে কাজ করে তাহলে তখন একই দিকে কাজ করে তাহলে 3r হবে। কিন্তু এরা কি একই দিকে কাজ করছে না, তাহলে সেই ক্ষেত্রে এদের লব্ধিটা কত হবে? সেই ক্ষেত্রে এদের লব্ধিটা কত হবে? তাহলে আসো আমরা প্রথমে এই প্রবলেমটা অনেক বড় করে করা যায়, আমরা একটু বুঝে বুঝে দেখবা যে খুব অল্প কথায় এটা হয়ে গেছে। বলো তো দেখি যে যখন দুইটা ভেক্টরের মান সমান হয়, যখন দুইটা ভেক্টরের মান সমান হয়, মনে করো এখানে একটা ভেক্টর আর এখানে আরেকটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের দৈর্ঘ্য একই রকম না, কারণ কপি করছি তো, দৈর্ঘ্য একই রকম, তার মানে কি এদের দুইটা ভেক্টরের মান সমান। এখন ভাইয়া বলো তো মান যখন সমান হয় তখন বলো তো লব্ধিটা কার দিকে হেলে যায়? লব্ধিটা কার দিকে হেলে যাবে? এই প্রথমটা যেটা আঁকছি এটার দিকে না পরেরটার দিকে হেলে যাবে? বলো তো কার দিকে হেলে যাবে? যদি দুইটা ভেক্টরের মান একই রকম হয়, ধরো এটার মানও 10 নিউটন, এইটার মানও 10 নিউটন, যদি এরকম হয় তাহলে লব্ধির দিকটা কোন দিক বরাবর হবে? কার দিকে হেলে যাবে? নিচেরটার দিকে না উপরেরটার দিকে? বলো কার দিকে হেলে যাবে? মাঝামাঝি, একেবারে মাঝখান বরাবর যাবে। কারণ কি, যদি একজনের মান একটু বেশি থাকতো, ধরো এটা আছে 12 নিউটন, তখন কি হইতো? তখন কিন্তু যার মান বেশি তার প্রভাব বেশি, তাহলে লব্ধিটা তার দিকে হেলে থাকতো, তখন লব্ধিটা 12-র দিকে একটু হেলে থাকতো। কিন্তু যখন মান দুইটারই 10, যখন মান দুইটারই 10, তখন কারোর দিকে সে প্রিফার করবে না, সে মাঝখান বরাবর যাবে, কোনো দিকেই সে বেশি হেলে থাকবে না। দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে মোট কোণ সেইটাকে সে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ পুরাটা যদি থিটা কোণ হয় তাহলে থিটা বাই টু, থিটা বাই টু, এইভাবে করে কিন্তু সে দুইটা কোণকে ভাগ করবে। ঠিক আছে, এইভাবে করে সে দুইটা ভেক্টরকে সমদ্বিখণ্ডিত করবে। তাইলে এখন আমাকে ভাইয়া বলো তো, এখন আমাকে বলো তো এইখানে যেই ভেক্টরটা ছিল, এইটা ছিল একটা আর ভেক্টর, এইটা ছিল একটা আর ভেক্টর, এবং এর সাথে 90 ডিগ্রি কোণে আছে ওসি ভেক্টর, বাইরে নিয়ে আসলাম। হ্যাঁ, এইটা ও এ ভেক্টর এবং আরেকটা হলো ও সি ভেক্টর। বলো তো দুইটা ভেক্টরের মান কি একই রকম? এই ভেক্টরের মান যা, এই ভেক্টরের মান তাই। তাহলে বলো তো এদের লব্ধিটা কোন দিক দিয়ে যাবে? এই দুইটা ভেক্টরের লব্ধিটা কোন দিক দিয়ে যাবে? দুইটার মান যেহেতু সমান, তাহলে কি কারো দিকে হেলে যাবে? না, এদের একদম ঠিক মাঝ বরাবর চলে যাবে না? বলো তো এই দুইটা ভেক্টরের ঠিক মাঝ বরাবর চলে যাবে কেন? কারণ আমাদের মোট কোণ কত? 90 ডিগ্রি। দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে টোটাল কোণ সেইটা কত? 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি কোণ যদি হয়, 90 ডিগ্রি কোণ যদি হয়, তাহলে এই লব্ধিটা, এই দুইটা ভেক্টরের লব্ধিটা কি করবে? এদেরকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ 45 ডিগ্রি কোণ এবং 45 ডিগ্রি কোণ। আমি কিন্তু এখনো ওবি ভেক্টরের কাছে যাইনি, আমাকে বলছে তিনটা ভেক্টরের লব্ধি করতে, কিন্তু আমি শুরুতে কার কার লব্ধি করছি? ও এ এবং ও সি এর লব্ধি করছি। কেন ভাইয়া? কারণ দেখো আমরা ছোটকালে কি করতাম, যখন তোমাকে তিনটা সংখ্যার যোগ করতে বলতো, 5 যোগ 3 যোগ 4, তখন তুমি যোগ করতা কিভাবে? প্রথমে আগে দুইটা যোগ করতা, 5 আর 3 যোগ করে হয় কত? 7, এবং তার সাথে পরে আরেকটা ভেক্টর যোগ করতা। দুইটা দুইটা নিয়ে যোগ করতাম না আমরা, যখন তিনটা চারটা সংখ্যা যোগ করতে হতো। ঠিক একইভাবে যখন আমাদের তিনটা ভেক্টর ও এ, ও বি, ও সি যোগ করতে বলছে, তখন আমরা প্রথমে আগে ও এ আর ও সি এই দুইটা ভেক্টরের লব্ধি আগে বের করছি। এখন আমি ওবিকে নিয়ে চিন্তাই করছি না, ওইটা বাদ।
তাহলে আমাকে বলো যে আমরা এটুকু তো বুঝলাম যে দুইটা ভেক্টরের যে লব্ধিটা সেই লব্ধিটা একদম ঠিক মাঝ বরাবর যাবে, যেটা 45 ডিগ্রি কোণ এবং 45 ডিগ্রি কোণে। আচ্ছা বলো তো এই লব্ধিটার মান কত হবে? এর মান তো আর, এর মানও আর। তাহলে বলো তো লব্ধি যেটা হবে সেই লব্ধির মান কত হবে? ও এবং ও সি এর লব্ধি কত হবে? ও এ এবং ও সি এর লব্ধি সমান সমান কত হবে? সমান সমান হবে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই যেগুলো এক একটা ভেক্টর তো আর করে, আর স্কোয়ার প্লাস 2 ইন্টু আর ইন্টু কজ 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি। বলো দেখি কজ 90 মান কত? 0। তাহলে এখান থেকে আমার আসবে কত? ওইটা যদি 0 হয়ে যায় তাহলে আসবে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কারণ কি এই পার্টটুকু হয়ে গিয়েছে 0। তাহলে এখান থেকে আসছে হলো √2 ইন্টু আর স্কোয়ার সমান সমান আমরা পাই হচ্ছে আর কে বাইরে নিয়ে আসলে r√2। এটা হলো ও এবং ও সি এর লব্ধি, সেটা কত? r√2। এখন বলো এই দুইটার যে লব্ধিটা পেলাম সেই লব্ধিটা নিয়েই কি আমার ওবি এর সাথে যোগ করতে হবে না? ওবি এর সাথে যোগ করতে হবে না? এখন মজার ব্যাপার হলো যে আমাদের এই কেসটাতে ওবি ভেক্টরের যে ডিরেকশন আর লব্ধির যে ডিরেকশন, বলো তো দুইটা কি আলাদা না একই দিকে? দুইটা কি আলাদা না একই দিকে? বলো তো একই দিকে না? তাহলে যখন দুইটা ভেক্টর একই দিকে কাজ করে তখন তার লব্ধিটা কি হয়? সিম্পলি দুইটা যোগ করে, দুইটা সংখ্যা যোগ করলে যা হয় সেটাই। তাইলে আমরা এখানে দেখো কি স্মার্টলি বের করলাম যে ও বি যে ভেক্টর এটা আর ছিল, আর আমাদের নতুন যে লব্ধিটা, নতুন যেই লব্ধিটা সেই লব্ধিটার মান কত ছিল? r√2। তাহলে দুইটা তো একই দিকে, দুইটা তো একই দিকে। সো তাহলে আমি বলতে পারি ও এবং ও সি এর লব্ধিটা ও বি ভেক্টরের দিকে, ও বি এর দিকে। কাজেই তিনটি ভেক্টরের লব্ধি হবে, তিনটি ভেক্টরের লব্ধি হবে সমান সমান r√2, যেটা আগের দুইটার লব্ধি প্লাস তার সাথে আর। তাহলে কত হচ্ছে? আর কমন নিলে √2 প্লাস 1, ঠিক আছে? আর কমন নিলে √2 প্লাস 1, ঠিক আছে? দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ হ্যাঁ হবে, ও এ এবং ও বি আগে করলেও হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি তখন এই যে 45 ডিগ্রি কোণের যে সুবিধাটা সেইটাকে নিতে পারবা না। অবশ্যই ও এ আর ও বি করলেও রেজাল্ট বা লব্ধি যেটা বলো সেটা একদম একই রকম আসবে, একদম একই রকম আসবে, কিন্তু তখন কয়েক লাইন আরো বেশি করা লাগবে। সো তিনটা ভেক্টর থাকলে আমরা তো এখানে বেঁচে গেছি, তাই না? একরকম একটু স্ট্র্যাটেজির মেনে আমরা বেঁচে গেছি, কারণ আমরা এখানে দেখছিলাম কি 45 ডিগ্রি কোণে আমাদের ওবি ভেক্টরটা আছে, এবং আমরা এইটাও জানি যে দুইটা ভেক্টর, একটা যদি ও এ হয় একটা যদি ও সি হয়, তাহলে দুইটা ভেক্টর মান সমান, তাদের লব্ধিটা কি? এই দুইটার মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে, এবং সমদ্বিখণ্ডিত করলে এটা তো ও বি এর দিকেই যাবে। তখন আমি সুন্দর মতন ওবি ভেক্টর আর এদের দুইটার যেই লব্ধির মান সেটাকে যোগ করে ফেলতে পারবো। সো এই স্ট্র্যাটেজি মেনে আমরা খুব 2 লাইন অঙ্ক করে ফেলছি, কিন্তু তুমি চাইলে ও এ এবং ও বি এর আগে একটা লব্ধি বের করতে পারো, এবং তারপরে নতুন ভেক্টরের সাথে ও সি এর লব্ধি বের করে তারপরে নতুন লব্ধি দেখাতে পারো। ওইটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু হবে না তা না, অবশ্যই হবে, অবশ্যই হবে, এরকম ম্যাথও আছে, দেখাবো। সো আমরা তো এই অঙ্কের জন্য একটু লাকি ছিলাম, কারণ আমাদের এই দুইটা লব্ধিটা তো এই মাঝখান দিয়ে যাওয়ার কারণে আমাদের জন্য অঙ্ক করা সহজ হয়ে গেছিল। পরের বার আমাদের লব্ধি নিয়ে কোনো ঝামেলা হয় না, দুইটা একই দিকে হয়, যোগ করে দিলে হয়ে গেছে। কিন্তু যদি এরকম একই দিকে না থাকে তখন আমরা কি করব? সো সেই জিনিসগুলা আসবে, আস্তে আস্তে আসবে, চিন্তা করো না। এই তো নাফিজ আল নাহিয়ান আলাদা না হলে কি হতো এগুলা বলবো, কোনো চিন্তা নাই, ঠিক আছে? ওকে ভাই, এখানে যোগ না করে ডিরেক্ট ওসিকেই লব্ধি ধরা যায় না? না, ওর ওসিকে কেন লব্ধি ধরবো? তিনটা তো আলাদা আলাদা ভেক্টর, তিনটা তো আলাদা আলাদা ভেক্টর। তাইলে তিনটা ভেক্টরে যোগ করতে বলছে, তুমি কি কখনো এই কাজ করো যে ভাইয়া 5 যোগ 7 যোগ 8, ভাইয়া এই তিনটার যোগফল 8, এরকম কখনো উত্তর হয়? তিনটা তো আলাদা আলাদা ভেক্টর ওই 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 ক্ষেত্রে, তাহলে তাদেরকে যোগ করলে নতুন একটা ভেক্টর পাবো, এটাই তো স্বাভাবিক। ঠিক আছে।
গেল। লাস্টেরটা আরেকবার, এই দেখো, এই যে দুইটা, শোনো আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, তোমরা অনলাইনে ক্লাস করো, একটু স্মার্ট হইতে হবে। দেখো, অনেকেরই যেটা ঝামেলা থাকতে পারে যে ভাই আমার ক্লাস করতে করতে নেটের একটু প্রবলেম হয়েছিল, এই জন্য আপনার কথাটা শুনতে পারি নাই, বা আমার হেডফোন একটু ডিস্টার্ব হয়েছে, আমার পিসি একটু হ্যাং হয়ে গেছিল, এরকম অনেক সমস্যা কিন্তু থাকতেই পারে, খুব স্বাভাবিক। কিন্তু এটা মাথায় রেখো, তোমার কাছে কিন্তু ক্লাসের রেকর্ড থাকছে। সো যদি এরকম কোনো ইস্যুতে যদি এরকম হয় যে ভাই আমি একটা ছোট্ট জিনিস বুঝতে পারলাম না, আরেকবার বলেন আরেকবার বলেন, এটা খুব স্বাভাবিক যে আমি যদি ওই একই জিনিস আবার রিক্যাপ করতে থাকি তাহলে কিন্তু ক্লাস আমি আর সামনে টানতে পারবো না। সো এই জন্য ক্লাস শেষ করার পরপরই রেকর্ডটা 100 বার না 1000 বার দেখো পারলে। যদি 2-3 বার দেখে মনে হয় না এটা আমার পক্ষে বোঝা সম্ভব না, তাহলে তুমি ডিসকাশন গ্রুপে আমাকে মেনশন করে একটা পোস্ট দাও যে ভাইয়া এটা তো এটা বলছিলেন কিন্তু এটা তো বুঝি নাই, এটা কি হবে আরেকবার বোঝাই দেন। তুমি দেখবা আমি না হলে আমি বলার আগে অনেকে বলে দিছে সলভ। সো এই জন্য অস্থির হওয়া যাবে না কিন্তু যে ভাইয়া আমি এটা বুঝতেছি না, হাই হাই ভাই আরেকবার বলেন, ভাই আরেকবার রিক্যাপ করলে ভালো হয়। এটা মাথায় রেখো, যতবার রিক্যাপ করছি ততবার কিন্তু ক্লাসের টাইম আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এবং ক্লাসের কন্টেন্ট তো আমি কোনোটা বাদ দিব না, কিন্তু শুধু শুধু দেখা যাবে যে ক্লাসের টাইম অনেক বেশি হয়ে যাবে একই জিনিস বারবার বলতে গেলে। সো এই জন্য আমি চেষ্টা করি একই জিনিস 2-3 বার করে বলার, কিন্তু তারপরেও যদি না বোঝো কোনো কারণে, তাহলে সেই ক্ষেত্রে অনুরোধ থাকবে তোমরা প্লিজ একটু রেকর্ডটা দেখবা, কোনো জিনিস যদি তখন না বোঝো তাহলে ডিসকাশন গ্রুপে আমাকে মেনশন দিবা। বুঝতে পারছো? আর আমি এই যে প্রত্যেকবারই জিজ্ঞেস করবো বুঝছো কিনা, যদি দেখি মেজরিটিই বুঝে নাই তাহলে আমি নতুন করে আবার বোঝাবো লাগলে, কোনো অসুবিধা নাই। কিন্তু দেখো মেজরিটিই বুঝছে, তো সেই ক্ষেত্রে আরেকবার রিক্যাপ করা টাফ। লম্বাংশ পদ্ধতি করলেও হবে, ওটা তো আমি এখনো শিখাইনি, এই জন্য আর ওটা নিয়ে আলোচনা করলাম না। ঠিক আছে ফাহিম ফয়সাল? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এটা লাস্ট আরেকবার একটু আমরা রিক্যাপ করি। দেখো আমাদের তিনটা ভেক্টর ও এ, ও বি এবং ও সি, তিনটা ভেক্টর বলছে যোগ করতে। আমরা দেখলাম এই তিনটা ভেক্টর যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে তিনটা ভেক্টরের মান একই রকম। তাহলে ভাই তিনটা ভেক্টরের মান যদি একই রকম হয়, আমরা এখানে প্রথমে ও এ এবং ও সি ভেক্টরটা নিয়ে দেখব লব্ধিটা কি হয়। ও এবং ও সি দুইটার মান সমান, তাহলে তাদের লব্ধিটা কি হবে, এদের মধ্যবিন্দু দিয়ে যাবে বা সমদ্বিখণ্ডিত করবে, 45 ডিগ্রি 45 ডিগ্রি কোণ করে যাবে, এবং মধ্যবর্তী কোণ যেহেতু 90 ডিগ্রি দেওয়া, তাহলে আমরা এখান থেকে ও এবং ও সি এর লব্ধি একটা বের করলাম আগে, এবং তারপরে আমরা এই নতুন লব্ধিটার সাথে ও বি ভেক্টরের লব্ধি বের করব। ফরচুনেটলি আমরা এখানে দেখলাম যে ও এবং ও সি ভেক্টরের যে লব্ধিটা, সেটা আমাদের ও বি ভেক্টরের সাথে একই দিক বরাবর কাজ করছে। তাহলে একই দিক বরাবর কাজ করলে আমাদের লব্ধিটা টোটাল কত হয়ে যাবে, যখন 0 ডিগ্রি হয় তখন কি সিম্পলি যোগ হয়ে যায় না? তাই লব্ধিটা কি হবে, আর এবং r√2। মনে করো একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপরে যদি একই দিকে দুইটা বল কাজ করে তাহলে লব্ধি বল কত হবে, দুইটার যোগ যোগ। সো একদম এরকম, আর একটা ভেক্টর আর r√2 একটা ভেক্টর, দুইটাকে যদি যোগ করা হয় তাহলে আমাদের লব্ধি কত হবে, এইটা, এটাই হয়েছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, এবার আসো পরের প্রশ্নটা। এই ছবিটা একটু তোমরা আগে আঁকায় ফেলো, এই ছবিটা আগে একটু আঁকায় ফেলো। দেখো এইখানে আমাদের খুবই চমৎকার একটা ম্যাথ এটা। এখানে বলছে যে ও এ আমাদের একটা ভেক্টর, ঠিক আছে, এবং ও বি হচ্ছে আমাদের আরেকটা ভেক্টর। ও এ একটা ভেক্টর এবং ও বি আরেকটা ভেক্টর, ও এ আরেকটা ভেক্টর এবং ও বি হচ্ছে আরেকটা ভেক্টর। ওকে, সো এইটা হলো আমাদের মনে করো এ ভেক্টর, বা এটা হলো ও এ, এবং এইটা হচ্ছে ও বি। ঠিক আছে, ভেরি গুড। সো দেখো এইটার দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার, তার মানে এটা এই ভেক্টরের মান হলো 6 একক, আর এইটা দেওয়া আছে 4 মিটার। ঠিক আছে, তার মানে এই ভেক্টরটা হচ্ছে 4 একক দৈর্ঘ্যের। এখন বলল ও এ এবং ও বি এর লব্ধিটা, এই যে ও এ ভেক্টর এবং ও বি ভেক্টর, এদের লব্ধিটা ও এ ভেক্টরের উপরে নাকি লম্ব হয়, এদের লব্ধিটা ও এ ভেক্টরের উপর নাকি লম্ব হয়, এরকম লম্ব হয়। ঠিক আছে, এরকম নাকি লম্ব হয়। তাহলে যদি লম্ব হয় তাহলে আমাদের প্রশ্ন করছে যে এই থিটার মানটা কত নির্ণয় করো, থিটার মানটা কত নির্ণয় করো। আমাদের প্রশ্নে দেওয়া আছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এইখানে প্রথম ধাক্কায় তোমার কাছে কি মনে হচ্ছে, আমাদের বলছে এ ও বি নির্ণয় করো। খুব খেয়াল করো, যখন তোমাকে এই প্রশ্নটা দিয়ে দিল
তোমার মাথায় প্রথম যেই চিন্তাটা আসবে, আচ্ছা ভালো কথা, তাহলে আমি লব্ধির সূত্র দিয়ে করি। তো দেখো লব্ধির সূত্র দিয়ে তুমি যখন করতে যাবা তখন দেখো তো আর লিখলা সমান সমান স্কোয়ার রুট অফ একটা ভেক্টরের মান 4 স্কোয়ার আর একটা ভেক্টরের মান 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 6 কজ এদের মধ্যবর্তী কোণ জানো না। খেয়াল করো এই একটা সমীকরণ দিয়ে তুমি যদি করতে যাও তাহলে বলো তো আর এর মানও জানো না, থিটার মানও জানো না, তুমি সারা জীবন চেষ্টা করলে কি এই সমীকরণ দিয়ে কখনো থিটার মান বের করতে পারবা? পারবা না। পারতা কখন? যদি আমাদের এই লব্ধিটার মান দেওয়া থাকতো, যদি আমাদের এই লব্ধিটার মান দেওয়া থাকতো তখন আমরা কিন্তু এই সূত্র দিয়ে করে ফেলতে পারতাম। তাহলে যখন আমরা দেখছি যে না এখানে তো লব্ধির মান আমার দেওয়া নাই, উপরন্তু আমাদেরকে এই থিটার মানটা বের করতে হবে, তাহলে আমি এখানে ওই আর এর সূত্র ইউজ করে কিন্তু আমি বের করতে পারবো না। কিন্তু আমাদের আরেকটা স্পেশাল জিনিস দেওয়া আছে, আমাদের লব্ধির কোণ দেওয়া আছে। খেয়াল করো আমাদের কিন্তু লব্ধির কোণ দেওয়া আছে, 9 নাম্বার পেজ এটা, আমাদের কিন্তু লব্ধির কোণ দেওয়া আছে। তাহলে লব্ধির যদি কোণ দেওয়া থাকে, দেখো এটা হলো কত ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, এটা লব্ধি ছিল না? সো আমাদের লব্ধির কোণ দেওয়া আছে ওই ভেক্টরের সাথে, তাহলে কেন আমি ওই যে tan এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব না? দেখো tan এর ফর্মুলাতে কি আমাদের লব্ধির মান লাগে? ওই যে tan আলফা সমান সমান যার সাথে কোণ ছিল সেটা নিচে একা একা থাকবে, আর এখানে হচ্ছে কিউ সাইন থিটা প্লাস কিউ কস থিটা, এরকম ছিল না? তো এইখানে কি কোথাও আর লাগে বলো তো? কোথাও কি আর লাগে না? আমাদের প্রশ্নে কি আর দেওয়া আছে? দেওয়াও নাই। তাহলে আমাদের তো আলফা দেওয়া, তাহলে কেন আমরা লব্ধির মানের সূত্র ইউজ করতে যাব? আমরা এই দিকের সূত্রটা ইউজ করব। সো দেখো তাহলে এখান থেকে আমরা যদি এখানে tan 90 ডিগ্রি অ্যাপ্লাই করি, দেখো tan 90 ডিগ্রি অ্যাপ্লাই করি, তাহলে সমান সমান কি লেখা যাবে? সমান সমান খেয়াল করো, যার সাথে কোণ, কার সাথে কোণ? এটা ওয়ে ভেক্টরের সাথে কোণ, সেটাকে আমরা নিচে একা একা রাখবো, আর অন্য যেই ভেক্টরটা 6 সেটা আমরা এভাবে লিখবো যে 6 সাইন থিটা প্লাস 6 কস থিটা। tan 90 এর মান হচ্ছে 1/0 বলতে পারি বা অসংজ্ঞায়িত, তাহলে সেই ক্ষেত্রে 1/0 সমান সমান এই ভ্যালুটা আসলো। আর আর যদি গুণ করে দাও তাহলে কি হবে? 4 প্লাস 6 কস থিটা সমান সমান 0। সুতরাং দেখো কস থিটা সমান সমান কত আসছে? -4/6। তার মানে থিটা সমান সমান কজ ইনভার্স -2/3। কজ ইনভার্স -2/3, দেখো তো ক্যালকুলেট করে কত আসে? কজ ইনভার্স -2/3। tan 90 সমান আসে হলো, তুমি দেখো ক্যালকুলেটারে আসে ম্যাথ এরর। তো tan 90 এর ভ্যালুটা আসলে অসংজ্ঞায়িত। সো 1/0 কেও কিন্তু আমরা অসংজ্ঞায়িত বলি। তো এই কারণে এখানে tan 90টাকে আমরা হলো 1/0 আকারে প্রকাশ করলাম। এইখানে একটু ঘাপলা আছে, যে ঘাপলাটা আছে এই ঘাপলাটা আমি বলে রাখলাম, এখানে একটা ছোট্ট ঘাপলা আছে, কিন্তু ফিজিক্সে এই ঘাপলাটা আমরা আসলে ইগনোর করি। এই ঘাপলাটা নিয়ে তোমাদেরকে অপূর্ব ভাইয়া বলবে, এই যে পদার্থবিজ্ঞানের পাঠ প্রস্তুতি ভাইয়া শুরু করছে, ওর মধ্যে এখানে যে ছোট্ট একটা ঘাপলা আছে এই ঘাপলাটা বলে দিবে। কিন্তু আপাতত এটা ফিজিক্সের জন্য কোনো ঘাপলা হিসেবে আমরা এটাকে কনসিডার করব না। এখানে দেখো tan 90 ডিগ্রি যেটা, এটার মান অসংজ্ঞায়িত। সো এইটাকে আমরা কিন্তু এইটাকে আমরা কিন্তু যে কোনো কিছু বাই 0 বসাইতে পারবো, কোনো অসুবিধা নাই। এখন তুমি যা কিছুই এখানে বসাও না কেন, তুমি যদি 10/0 বসাও, 50/0 বসাও, বলো তো শেষ পর্যন্ত কি cos থিটা সমান -4/6 পাবা না? তো একই তো কথা। তুমি দেখো এখানে 50/0 বসাই, দেখো কি আসে, ডান পাশে সেই 0ই আসবে এবং তারপরে ওই 50 মানে 0/50 হয়ে যাবে। সো এই জন্য ওইটা কোনো ফ্যাক্টর না আসলে, ঠিক আছে? ওকে, সো তাইলে দেখো দেখো আর একটা সহজ বুদ্ধি, সেটা হচ্ছে tan 90 সমান কি লেখা যায়? tan থিটা সমান কি লেখা যায়? tan থিটা সমান কি বলা যায়? sin থিটা বাই cos থিটা বলা যায় না? sin থিটা বাই cos থিটা বলা যায় না? সো আমরা যদি tan 90 ডিগ্রির কথা বলি তাহলে কি sin 90 ডিগ্রি ডিভাইডেড বাই cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি। sin 90 এর মান 1, cos 90 এর মান 0। তো এইভাবে করেও লিখলাম, ঠিক আছে? কিন্তু ওই যতটুকু একটু গ্যাপ আছে এটা অপূর্বভাবে ভাইয়া বলে দিবে, কিন্তু আমরা ফিজিক্সে কিন্তু এইভাবে করেই আগাই, কোনো অসুবিধা নেই এখানে। এখন দেখো যে এখানে থিটা সমান সমান cos ইনভার্স -2/3, এটার মান আসে 131.81।
থিটা এর মান আসছে 131.81 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, কোণ এ ও বি, যেটা কোণ এ ও বি এটাই আমরা বের করে ফেললাম 131। ঠিক আছে, ওকে। হ্যাঁ ফাহিম ফয়সাল, এগুলা নিয়ে পদার্থবিজ্ঞানের পাঠ প্রস্তুতিতে পাবা, চিন্তা করো না। ওকে, তোমরা এটাই লিখবা, বইতে এভাবে আছে, এভাবে করেই করতে পারো, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। 138 না তো 131.81 এরকমই আসে, দেখো ক্যালকুলেটারে কি আসে। ঠিক আছে, এই লাইনটা বুঝাবো। 3 নাম্বার দেখো, আর গুণন করছি, 4 + 6 cos থিটার সাথে 1 গুণ দিছি, 6 sin থিটার সাথে 0 গুণ দিছি। সো তাইলে এই যে এই লাইনটাই তো আসলো, 0 সাথে এটা গুণ হয়ে 0 হয়ে গেল, আর এর পাশে 4 + cos থিটা। দেখো তামিম ইকবাল, বুঝছো কিনা? বুঝছি, ঠিক আছে, ভেরি গুড, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এটা বুঝে গেলাম। ঠিক আছে, পরেরটাতে যাই। দেখো এখানে কি বললো, পরের ম্যাথে বলছে যে একই বিন্দুতে ক্রিয়ারত, পেজ নাম্বার 10, একই বিন্দুতে ক্রিয়ারত দুইটা সমান মানের বলের লব্ধি যদি ওদের যে কোনো একটার 1/3 হয় তবে দুইটা বলের অন্তর্বর্তী কোণ নির্ণয় করো। তোমরা অনেকেই আছো এখানে যাদের ভেক্টর পড়া শেষ, তোমাদের জন্য একটু বলে রাখি, দেখো আমি এখন পর্যন্ত যতটুকু পড়াইছি ওইটুকু কনসেপ্ট ইউজ করেই ম্যাথ প্রবলেমগুলো সলভ করছি। ঠিক আছে, সামনের আরো অনেকগুলা থিওরি আছে, সেইগুলা দিয়েও এই প্রবলেমগুলো আরো সহজে সলভ করতে পারবা, কোনো চিন্তা নাই। ঠিক আছে, তো এই জন্য যা যতটুকু পড়ছি ওই পড়ার থেকে আমাদের যত রেঞ্জের ম্যাথ আছে সেগুলো আগে একবার দেখে নিচ্ছি, কিন্তু তার মানে এই না যে এইগুলাকে আরো কোনো সূত্রে বা আরো কোনো ফর্মুলায় ফেলা যায় না। ঠিক আছে, অবশ্যই ফেলা যায়। ওকে, এই সাকিব হাসান তুমি ডিসকাশন গ্রুপে একটা পোস্ট দিও। ওকে, দেখো একই বিন্দুতে ক্রিয়ারত দুইটা সমান মানের বলের লব্ধি যদি ওদের যে কোনো একটার 1/3 হয়, কি বললো এখানে দেখো, যে একই বিন্দুতে ক্রিয়ারত দুইটা সমান মানের লব্ধি, দুইটা সমান মানের লব্ধি যে কোনো একটার 1/3 হয়, যে কোনো একটার 1/3 হয়, তবে দুইটা বলের অন্তর্বর্তী কোণ কত নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো আমাদের যদি দুইটা সমান বলের কথা বললো, তো একটা হচ্ছে পি এবং আরেকটাও হচ্ছে পি, সমান বল, এবং তাদের যে লব্ধির মানটা, সেই লব্ধির মানটা হচ্ছে যে কোনো একটার 1/3 হয়, p/3 হয়। তাহলে আমাদেরকে বলছে এই দুইটা ভেক্টর যে কোণ করে আছে সেই কোণের মান কত বের করো, অর্থাৎ এই থিটার মান কত এটাই বের করতে বলছে। তাহলে আমাদের লব্ধির সূত্র যদি লিখি, আর স্কয়ার সমান সমান হচ্ছে পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2p ইন্টু পি কস থিটা, বুঝছো তো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস থিটা, ওই হিসেবে লেখা। লব্ধির মান কত হয়েছে p/3, তাহলে p/3 যদি আমি এখানে লিখি সমান সমান আসছে 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার কস থিটা, 2p স্কয়ার কস থিটা। তাহলে এখান থেকে কি আসে দেখো, যে p স্কয়ার ডিভাইডেড বাই 9 সমান সমান আমাদের কি বের করতে বলছে, থিটার মানটাই বের করতে হবে না। তাহলে 2p স্কয়ার যদি কমন নেই তাহলে আসছে 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা। এইখান থেকে দেখো পি স্কয়ার কাটাকাটি হয়ে যায়, তাহলে কি থাকে এখানে, কি থাকে এখানে 1/18 নাকি, 1/18, আর ওইদিকে আসে 1 মাইনাস 1/18, এটা সমান সমান হয় কস থিটা। দেখো তো ঠিক লিখলাম কিনা, পুরাটা একবার লিখি, 3 3 9, পি স্কয়ার কাটাকাটি হয়ে গেল, তাহলে এখানে আসে 1/18 সমান সমান 1 প্লাস কস থিটা। সুতরাং কস থিটা সমান সমান কত, 17/18 হবে, 1/1 মাইনাস 1/18, তার মানে হচ্ছে 17/18 হয়। তাহলে থিটার মান কত হচ্ছে, সুতরাং থিটা সমান সমান আসে কজ ইনভার্স 17/18। দেখো তো কত আসে, কজ ইনভার্স 17/18, কজ ইনভার্স 17/18, 19.18। দেখো ও সরি, এখানে কি আমাদের ভুল করছি, সি 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 লজ্জা লজ্জা। এই দেখো আশেপাশে কেউ নাই তো, cos থিটা সমান সমান কি 1/18 মাইনাস 1, সি 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 সি
সি সি সি সি সি। তাহলে থিটার মান কত হচ্ছে? থিটার মান হচ্ছে cos ইনভার্স -17/18 -17/18। ঠিক আছে, ওকে। তাহলে cos ইনভার্স -17/18 কত হলো? 160.81। 160.81। থিটার মান হচ্ছে 160.81 ডিগ্রি। দেখো, হ্যাঁ 160.81। ভাইয়া বল দুইটা কি একই দিকে ক্রিয়ারত না বিপরীত দিকে ক্রিয়ারত? এই যদি একই দিকে ক্রিয়ারত হইতো তাহলে লব্ধির মান কি 1/3 হতো নাকি? এই দেখো একজন প্রশ্ন করছে যে দুইটা বল কি একই দিকে ক্রিয়ারত না ভিন্ন ভিন্ন দিকে ক্রিয়ারত। আচ্ছা বলো তো, বলেই দিছে দুইটা সমান মানের বল, দুইটা সমান মানের বল, তার মানে পি আর পি যদি একই দিকে কাজ করতো তাহলে লব্ধির মান কি কখনো 1/3 হতো? হয় 2p হবে অথবা 0 হয়ে যাবে। সো মধ্যবর্তী কোণ একটা ডিফারেন্ট কিছু, সেটার জন্যই তো লব্ধির মান আসছে কত? p/3। বুঝছো? ক্লিয়ার? ওকে, সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক, জাস্ট ভ্যালুগুলা বসানো, আর কিচ্ছু না, জাস্ট ভ্যালুগুলা বসানো। ওকে, হ্যাঁ গুড। পরেরটাতে আসি, পেজ নাম্বার 11। পেজ নাম্বার 11 দেখি প্রশ্নটা কি বলছে। শোনো, প্রশ্ন পড়াটা কিন্তু একটা দক্ষতা, কারণ তুমি অনেক সময় দেখবা যে তুমি থিওরি পারো, কিন্তু দেখা যায় কি প্রশ্ন রিডিং পড়ার পরে আসলে কি চাইছে এটাই আমরা বুঝি না। সো এই জন্য প্রশ্নগুলো একটু পড়ার দক্ষতা বাড়াইতে হবে। তাই প্রশ্ন যেগুলো লেখা থাকবে এগুলা প্রথম ধাক্কায় যখন দেখবা ছটফট করবা না। যে কোনো প্রশ্ন পড়ার সময় তুমি একটু আস্তে আস্তে পড়বা, যত আস্তে আস্তে পড়বা তত দেখবা প্রশ্নগুলো বুঝতে সুবিধা হচ্ছে। সো এই জন্য দেখো, এই 1/18 বুঝি নাই, ওটা যোগ বিয়োগ করছি জাস্ট, ঠিক আছে, যোগ বিয়োগ করছি। আরে এখান থেকে বুঝি নাই কেন? 3 নাম্বার লাইনের পর থেকে বুঝো নাই? দেখো এই যে এটা কি করছি, 2 দিয়ে ভাগ করে দিছি, 9 দুগুণে 18। এখানে পি স্কোয়ার কাটাকাটি হয়ে 1 হয়ে আছে, তাহলে 1/18 সমান সমান 1 প্লাস cos থিটা। দেখো পি স্কোয়ার কাটছি, 2টা ভাগ করে দিছি, তাহলে 1/18 না, 9 দুগুণে 18, 1 প্লাস cos থিটা। এরপর cos থিটা সমান 1/18 - 1, যোগ বিয়োগ করে -17/18 আসছে। এই ঠিক আছে। এই শোনো, যোগ বিয়োগে ভুল করলে আমি করব, আমার এই বয়স আছে এখন, তোমাদের এই যোগ বিয়োগ ভুল করার বয়স আছে? বলো তো, হ্যাঁ, যোগ বিয়োগ ভুল করলে আমি করব, তোমরা এরকম যোগ বিয়োগ ভুল করলে হবে? আমার বয়স হয়ে গেছে, যোগ বিয়োগ আমি ভুল করব, এটা আমার অধিকার। তোমরা যদি এখন যোগ বিয়োগ ভুল করো কিভাবে হবে? দুইটা বলের বৃহত্তম লব্ধি 10 নিউটন এবং ক্ষুদ্রতম লব্ধি 4 নিউটন। এই 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 মানে কি? মানে কি? মানে কি? দেখো তো, এখানে বললো একটা ভেক্টর মনে করো ভাইয়া পি এবং আরেকটা ভেক্টর মনে করো কিউ, তাদের বৃহত্তম লব্ধি। এই বৃহত্তম লব্ধি মানে কি? সর্বোচ্চ মান না? তাহলে সেই সর্বোচ্চ মান কখন হয়? যখন দুইটা যোগ করি, ওইটাই তো সর্বোচ্চ মান, সেইটা নাকি 10। এবং ক্ষুদ্রতম লব্ধি কখন হয়? যখন আমরা একটা থেকে আরেকটাকে বিয়োগ করি, তাহলে সেটা হচ্ছে 4। কোনোটার মানই তো জানি না, তাই যে কোনো একটা থেকে আরেকটাকে বাদ দিলাম, কারণ কোনোটার মানই তো আমরা জানি না, এই জন্য যে কোনো একটা থেকে আরেকটাকে বাদ দিলাম। এখন আমাদের বলছে বল দুইটা পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে একটা কণার উপরে কাজ করলে লব্ধির মান কত হবে? এই তো, ভেরি গুড, সাব্বাস। এখানে দেখো, যেহেতু দুইটা ইকুয়েশন আছে, দুইটা মাত্র আননোন, তাহলে কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারবো দুইটা আননোনের ভ্যালু কত। দুইটাকে যোগ যদি করি, 1 যোগ 2 যদি করি, দুইটাকে যদি আমি যোগ করি 1 যোগ 2, তাহলে কত আসে? তাহলে কত আসে? দুইটা যোগ করলে আসে 2p সমান সমান 14। সুতরাং পি এর মান আসে হচ্ছে 7। পি এর মান 7 হলে কিউ এর মান 3, না হলে তো যোগ আর ইয়া হতো না। সুতরাং কিউ এর মান হচ্ছে গিয়ে 3। কেমনে পাইছি বুঝছো? পি যদি 7 হয় তাহলে 7 এখানে বসাও, সাথে সাথে কত যোগ করলে 10 হয়? 3 যোগ করলে। সহজ, ক্যালকুলেশন সহজ। তাহলে পি প্লাস কিউ সমান 10। তাহলে আমি আবার বিয়োগ করে রেজাল্ট বের করবো দরকার নাই, কিন্তু পি পেয়ে গেছো, তারপর দেখো কত যোগ করলে 10 হয় বা কত বিয়োগ করলে 4 হয়। এই তো, তাহলে 7 পেলাম, 3 পেলাম। এখন আমাদেরকে বলছে কি, শোনো, যদি ওই দুইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করে, যদি ওই দুইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করে, অর্থাৎ এটা গেল 7, এটা গেল 3, তাহলে আমাদের লব্ধির মান কত হবে? লব্ধির মান কত হবে? তাহলে লব্ধি কত হবে বলো তো?
এদের লব্ধি কত হবে যখন 90 ডিগ্রি কোণে কাজ করে? তখন রুট ওভার কি হয় 7 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 7 ইন্টু 3 কস কত হবে 90 ডিগ্রি না? 2 ইন্টু 7 ইন্টু 3 কস 90 ডিগ্রি। দেখো এগুলা যেন আর সামনে লেখা না লাগে, কস 90 ডিগ্রি, কারণ কস 90 মান কত? কস 90 মান হচ্ছে 0। তাহলে 0 হইলে শুধুমাত্র এটা কোনটাতে থাকবে? রুট ওভার 7 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, পিথাগোরাসের মতন হয়ে যাবে। কেন পিথাগোরাসের মতো? কারণ আমি যদি এই ভেক্টরটাকে এখানে শিফট করি তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়। যখন 90 ডিগ্রি কোণ থাকবে সমকোণী ত্রিভুজ, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে? একটা যদি 7 হয়, একটা যদি 3 হয়, তাহলে আমাদের ওই বাহুটার দৈর্ঘ্য হবে সিম্পলি অতিভুজের সূত্র অ্যাপ্লাই করে যা হয় তাই। তাহলে এখান থেকে হচ্ছে 7 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 7.61 আসে। তো এই তোমরা কি, আমি কি ভুল করছি কোনো? থিটার মান কি চাইছে? মান চাইছে শুধু, লব্ধির মান কত হবে? মান কত হয় 7.61 না? হ্যাঁ, গুড, ভেরি গুড। 7.61, 7 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, রুট করলে আসে 7.61, 7.61 নিউটন। বুঝতে পারছো? অনেক কঠিন না বলো তো অঙ্কগুলা? অঙ্কগুলো অনেক কঠিন না? হাউমাউ করে কাদার মতো, তাই তো? 7.61 অনেক কঠিন, অনেক কঠিন। ইস, কিভাবে ইন্টারে যদি এত কঠিন পড়াশোনা থাকে তাহলে কিভাবে সম্ভব? হ্যাঁ, এত কঠিন কেন সব কিছু? হ্যাঁ বলো তো, উফ এত কঠিন। দেখো তারপরেরটা কি, এটা হোমওয়ার্ক দিয়ে দিই, এই প্রবলেমটা হোমওয়ার্ক দিয়ে দিই, একই টাইপের প্রবলেম। এইটা হোমওয়ার্ক করে ফেলে এই ডিসকাশন গ্রুপে দিবা, হোমওয়ার্ক করে এটা ডিসকাশন গ্রুপে দিবা। আমি উত্তরটা বলে দিতে পারি, উত্তর মিলাই নিও তাইলে পরে। উত্তরটা বলে দিতে পারি, উত্তর আসে হচ্ছে 13 নিউটন। লব্ধির মান একই রকম অঙ্ক এটা, হ্যাঁ, লব্ধির মান আসে হচ্ছে 13 নিউটন এবং দিক আসে tan ইনভার্স কত জানি 5/12, 5/12, 5/12। কিন্তু এটা আবার কার সাথে? এটাও তো গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে 12 নিউটনের সাথে, দিক হচ্ছে এত 12 নিউটনের সাথে। ঠিক আছে, এটা উত্তর, এটা হলো অ্যান্সার। এটা হোমওয়ার্ক থাকলো, মিলাই নিবা, বাসায় করবা এটা। ঠিক আছে, হোমওয়ার্ক থাকলো। অনেক কঠিন না? হাউমাউ করে কাদার মতো। আরে পরীক্ষায় যদি এরকম অঙ্ক দেয়, খুব খুব কঠিন, খুব কঠিন। ওকে, এই প্রবলেমটা পেজ নাম্বার লেখো 13। আগে একটু রিডিং পড়ি, হ্যাঁ, কি বোঝাইছে আগে একটু পড়ি। দেখো কি বলছে, পি এবং কিউ দুইটা ভেক্টরের লব্ধি বলে দিছে আর। চমৎকার কথা, অত্যন্ত হাস্যকর। ইউর পারফরমেন্স হোয়াট হ্যাপেনিং, না ইউ পারফর্ম হোয়াট হ্যাপেনিং। পি কে দ্বিগুণ করলে বা এর দিক বিপরীত করলে উভয় ক্ষেত্রেই লব্ধি দ্বিগুণ হয়ে যায় আর 2r হয়ে যায়। প্রমাণ করতে বলছে পি আর কিউ এর অনুপাত হচ্ছে এত, পি আর কিউ এর অনুপাত হচ্ছে এত। যখনই এই টাইপের প্রবলেম দেখবা যে একটাকে দ্বিগুণ করলে আর একটা এত গুণ হয়, একটাকে বিপরীত করলে লব্ধি 3 গুণ হয়ে যায়, তখন ম্যাথের চিন্তাটা শুরু করবা কোত্থেকে? তোমার হাতে কি অস্ত্র আছে? লব্ধির সমীকরণের অস্ত্র আছে। তাইলে তুমি সবার আগে লব্ধির সূত্রটা লিখবা এবং যেটা দ্বিগুণ হয়েছে 3 গুণ হয়েছে সেই অনুযায়ী সূত্রগুলো আগে বসাবা। ঠিক আছে, আনত অবস্থায় মানে হেলে থাকা, কত ডিগ্রি কোণে আছে হেলে থাকা বোঝায়। ঠিক আছে, পেজ হচ্ছে 13। এই তোমরা পেজ দেখতে পারো না এখান থেকে পেজ দেখা যায় না? দেখো তো, ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম হোয়াট হ্যাপেনিং। কেন দেখা যায় না কেন? হাই হাই, এটা 13 নাম্বার পেজ। হাই হাই, কি বলে? অনেক ছোট বলে? আচ্ছা ঠিক আছে, এরপর আমি বলে দিব না, এটা 13 নাম্বার পেজ। তাহলে আসো এই প্রবলেমটা দেখি কি বললো। পি এবং কিউ দুইটা ভেক্টরের লব্ধি আর, পি কে দ্বিগুণ করলে বা এর দিক বিপরীত করলে উভয় ক্ষেত্রে লব্ধি 2r হয়। একটা কাজ করি, আমি তো কিছু পারি না, আমি আগে প্রথম লাইন অনুযায়ী আগে চলো সূত্র একটা লিখি। মনে করলাম যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, মনে করি। আচ্ছা তোমাদের আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, সেইটা হচ্ছে আমি যখন বোর্ডে লিখবো ম্যাথ সলভ করার সময় বেশিরভাগ সময় ডান দিক থেকে আস্তে আস্তে বাম দিকে আসবো। হ্যাঁ,
এটা খেয়াল রেখো। সো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত আমি জানি না, এটাকে থিটা বললাম, এটাকে থিটা বললাম। সো দেখো পি কে দ্বিগুণ করলে বা এর দিক বিপরীত করলে উভয় ক্ষেত্রে লব্ধি 2r হয়। তাহলে আসো আগে প্রথম লাইনের জন্য সূত্রটা লিখি। প্রথম লাইনের জন্য সূত্র হবে আর স্কয়ার সমান সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos থিটা। এই দেখো তো এই সূত্রে কোনো ভেজাল আছে? পি আর কিউ এর লব্ধি বলছিল আর, তাহলে ওই অনুযায়ী আমি সূত্র একটা লিখে ফেললাম। আচ্ছা, এইবার বললো পি কে দ্বিগুণ করলে লব্ধি হয় 2r। তাহলে পি কে যদি দ্বিগুণ করা হয় তখন সূত্র কি হবে? পি এর জায়গায় 2p হয়ে যাবে, এটা হয়ে যাবে কিউ স্কয়ার প্লাস 2 ইন্টু 2p ইন্টু কিউ cos থিটা, cos থিটা। তাহলে লব্ধি বলছে 2r হয়, লব্ধি বলছে 2r হয়। তাহলে আমরা দুইটা সমীকরণ লিখলাম। এইটা আমাদের ধরে নাও 1 নাম্বার সমীকরণ, এইটা ধরে নাও 2 নাম্বার সমীকরণ। এরপরে আরেকটা কথা বলছে, যদি আমি পি কে যদি দিক বিপরীত করি, পি এর দিক যদি বিপরীত করি তাহলেও নাকি লব্ধি 2r হয়। তাহলে দিক যদি বিপরীত করি তাহলে ভাই কাহিনীটা কি হয় আসলে একটু দেখো তো, কোথায় চেঞ্জটা হয়। মনে করো এটা আমাদের পি ভেক্টর, এইটা আমাদের পি ভেক্টর এবং এইটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, এইটা আমাদের পি ভেক্টর এবং এইটা আমাদের কিউ ভেক্টর। দেখো কি মজা, তুমি দেখবা যে এত ভালো লাগবে তোমার কাছে রাত্রেবেলা ঘুমের ঘরে, হঠাৎ করে দেখবা উঠে তুমি হাসতেছো, তখন পাশের থেকে আঙ্কেল আন্টি উঠে এসে জিজ্ঞেস করবে যে কি রে হাসছিস কেন। তখন তুমি আসলে বলবা যে এই যে ক্লাসে এত ফিল পাইছি, এত মজা পাইছি, হ্যাঁ, যে ওই কথা মনে আসছে, ঘুমের মধ্যে ওই ভাইয়ার ক্লাস দেখছি, তো দেখার পরে আমি আসলে খুব শান্তি পাইছি, এই জন্য হাসতেছি, বুঝতে পারছো? তো দেখো পি আর কিউ এদের মধ্যবর্তী যে কোণ, এই কোণ যদি থিটা হয়, বলো তো পি কে বিপরীত করা মানে কি? এই পি কে বিপরীত করা মানে কি? এটা কি ঠিক 180 ডিগ্রি ঘুরায় দেওয়া না? এটা তো সবাই জানে, এটা তো সবাই জানে। পি কে যদি বিপরীত করি, পি ভেক্টরকে যদি আমি বিপরীত করি তার মানে কি এটাকে ঘুরায় দেওয়া না? আচ্ছা, এখন বলো তো আমাকে কোন কোন দুইটা ভেক্টরের লব্ধি বের করতে হবে? এই কিউ ভেক্টর এবং এই উল্টা পি না? আচ্ছা, বলো তো উল্টা পি হলেও তার মানে কি কোনো পরিবর্তন আসবে? পি ভেক্টরকে যদি 180 ডিগ্রি করে ঘুরাই না, 60 ডিগ্রি 30 ডিগ্রি যেমনে খুশি ঘুরাই, তার দৈর্ঘ্য বা মানে কোনো পরিবর্তন আসবে? আসবে না। তাহলে এটা যদি পি থাকে এইটাও কি হবে? পি হবে। কিন্তু বলতো আগে যে দুইটা ভেক্টরের মধ্যে পি আর কিউ, এই দুইটা ভেক্টরের মধ্যে আগে যে কোণ ছিল থিটা, এখন কি আর দুইটা ভেক্টরের মধ্যে কোণ থিটা? বলতো এখন কোণ কত? এখন এই কোণটা কত বলতো? এখন এই কোণটা কত বলতো? 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা। গুড, 180 মাইনাস থিটা। এই দেখো 180 ডিগ্রি মাইনাস থিটা। আনবিলিভেবল। সো এটা কিন্তু মানে দেখো তুমি আসলে ছোটবেলায় তো অনেক পড়াশোনা করেছো, কিন্তু এই যে কনসেপ্ট এটা কি কখনো দেখেছো আগে? কখনো দেখেছো? কখনো দেখোনি, ঠিক আছে? সো দেখো এইখানে আমাদের এটা যদি থিটা হয় তাহলে এই ভেক্টরকে উল্টালে কি 180 ডিগ্রি ঘুরে যাবে। তাহলে তখন এই দুইটা ভেক্টর, নতুন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? 180 মাইনাস থিটা। জীবনে প্রথমবারের জন্য কিন্তু এটা দেখলাম, আমি জানি তোমরা আসলে জীবনে প্রথমবারের জন্য এটা দেখলা। সো তখনও নাকি লব্ধি হয়ে যায় দ্বিগুণ, তাহলে 2r এর উপরে হবে স্কয়ার সমান সমান লব্ধি। কিন্তু দেখো কি বলছে, পি কে দ্বিগুণ করবা অথবা এর দিক বিপরীত করবা, পি কে দ্বিগুণ করবা অথবা এর দিক বিপরীত করবা। তাহলে যদি পি কে আমরা দিক বিপরীত করি, মানের তো কোনো পরিবর্তন হবে না, এটা পি স্কয়ারই থাকবে, কিউ স্কয়ারই থাকবে, প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ কস কত ডিগ্রি হবে বলো তো? 180 মাইনাস থিটা। হ্যাঁ ভাইয়া কি লিখলেন এটা? 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা। কেন কেন 180 মাইনাস থিটা? কারণ কেন 180 মাইনাস থিটা? কারণ আমাদের এই নতুন যে কোণটা, আমি তো যখন পি কে উল্টাইছি তখন তো আমাদের কোণটা চেঞ্জ হয়ে গেছে। কত চেঞ্জ হয়ে গেছে? 180 মাইনাস থিটা হয়ে গেছে। তোমরা একটা জিনিস জেনে অবাক হবে, হাউমাউ করে কাঁদবে, যে বলো তো cos 180 মাইনাস থিটা এর মান কত হয়? এইটাকে কি আমরা মাইনাস cos থিটা লিখতে পারি না?
মাইনাস কস থিটা লিখতে পারি না? এটা জানি তো, বলো তো। হ্যাঁ, সাব্বাস সাব্বাস সাব্বাস। তো এটা জানলে ভালো। আর যদি না জানো, তাহলে সার্টিফিকেটটা, এসএসসি সার্টিফিকেটটা বোর্ডে দিয়ে এসো এবং লিখে এসো যে দুঃখিত, আমি এর যোগ্য নই, আমি সামনের বছর আবার পরীক্ষা দিতে চাই। ঠিক আছে, এটা জানো তো সবাই। কজ 180 মাইনাস থিটা সমান মাইনাস কস থিটা। 2 নাম্বারটা বুঝি নাই। 2 নাম্বার এই সূত্রটা দেখো কি বলছে আমাদেরকে বলছে পি এবং কিউ দুইটা ভেক্টরের লব্ধি এটা। তো প্রথম লাইন এটা লিখলাম। পরেরটা বলছে পি কে যদি দ্বিগুণ করা হয়, পরেরটা বাদ দাও, পি কে যদি দ্বিগুণ করা হয়, দুইটা কেস বলছে এখানে। হ্যাঁ, একটা বলছে পি কে যদি দ্বিগুণ করা হয়, পি কে দ্বিগুণ করলে লব্ধি 2r হয়। এই পি কে দ্বিগুণ করলাম, এই যে পিটা হয়ে গেল 2p, এর উপরে স্কয়ার, কিউ স্কয়ার প্লাস 2 ইন্টু, এখন ভেক্টর কি আর পি আছে না 2p, তাহলে ভেক্টর 2p ইন্টু কিউ ইন্টু কস থিটা, লব্ধি কত হয় 2r, তাহলে 2r স্কয়ার। এই এটা না বুঝার কি আছে? হ্যাঁ বলো বলো, ঠিক আছে না? বলো বলো বলো, এটা বুঝছি কিনা? বুঝছি। হ্যাঁ, দেখো এটুকু বুঝছি, 2 নাম্বার বুঝছি তো, ডান। এবার আসো 3 নাম্বারটায় কি বলছে। 3 নাম্বারটায় বলছে এবারে যে দ্বিগুণটা বাদ দাও, বলছে যে পি এর দিকটা দ্বিগুণ করলে, বলছে যে পি এর দিক বিপরীত করলে উভয় ক্ষেত্রে লব্ধি 2r হয়। তাহলে পি কে যদি বিপরীত করা হয়, দেখো পি কে যদি বিপরীত করি তাহলে কোণের মানটা কি হয়? 180 মাইনাস থিটা হয়। একজন বলছো যে ভাই এখানে মাইনাস পি লিখলে হবে না? হবে, মাইনাস পি লিখলেও হবে, কিন্তু তোমরা যখন পরে ওই যে আপেক্ষিক বেগের বিভিন্ন ম্যাথ প্রবলেম করবা ওই সময় প্যাচ লেগে যাবে। সো এই জন্য আমি তোমাদের একদম প্রথম ক্লাসে বা 3 নাম্বার ক্লাসেই বলছিলাম এই সূত্রগুলোর মধ্যে কিন্তু আমরা এখানে পি এর মান বসাই, এখানে কোনো মাইনাস সাইন দিয়ে দিক নির্দেশ করে সেটা আমরা এখানে বসাবো না। পি এর মান বসাবো, কিউ এর মান বসাবো, এখানে পি এর মানটা মানে জাস্ট পরম মানটা বসাবো, কিউ এর পরম মানটা বসাবো। মাইনাস টাইনাস থাকলে এগুলোর গুণার টাইম নাই, মাইনাস টাইনাস আমরা এখানে নিব না। আমরা এখানে দেখব নতুন দুইটা ভেক্টর পাইছি, তাদের মধ্যবর্তী কোণ এখন কত। আগে কোণ ছিল থিটা, পি আর কিউ এর মধ্যে কোণ। যখন আমি এটাকে ঘুরায় ফেললাম, দেখো আমি কিন্তু কোনো ভেক্টর সাইন দেই নাই, যদি ভেক্টর সাইন দিতাম তখন সামনে মাইনাস দিতাম, কিন্তু মান আকারে লিখছি। তাই এটার যে মান, এটার সেই একই মান, কিন্তু দিক কি একই রকম। আগে যেমন মধ্যবর্তী কোণ থিটা ছিল, এখন কত? 180 মাইনাস থিটা। কোণটা আমরা অ্যাকর্ডিংলি লিখলাম, এই যে 180 মাইনাস থিটা। বলো এবার বুঝছি কিনা? এইবার বুঝেছি কিনা বলো। আব্দুর রহমান জামি, বুঝেছো? ইয়োর পারফর্ম হোয়াট হ্যাপেনিং, বলো। ক্লিয়ার? বাহ, নাহিয়ানের এই ক্লিয়ার লেখাটা তো সুন্দর, ক্লিয়ার। ওকে, সুন্দর সুন্দর। তাইলে গেল এইখানে দেখো, তাইলে আমরা 3 নাম্বার যে সূত্রটা পেলাম সেখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে cos 180 মাইনাস থিটা আমরা লিখলাম, ঠিক আছে। এখন আমাদের টার্গেট কি বলতো? টার্গেট হচ্ছে পি আর কিউ এর অনুপাত বের করা। এখন এই পি আর কিউ এর অনুপাত বের করার জন্য বলো তো আমাদের কাছে এখানে ভেজাল কারা কারা আছে? আমাদের বলছে পি আর কিউ এর অনুপাত বের করতে। এখন এই অনুপাত বের করতে গিয়ে আমি দেখলাম আমার এখানে কিছু ভেজাল আছে, যে আর একটা ভেজাল, কারণ আমাদের পি আর কিউ এর অনুপাত দেখো সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে, তাহলে আর থাকা যাবে না। আমাদের ফাইনালি কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করো পি বাই কিউ সমান সমান হচ্ছে √3 ডিভাইডেড বাই √2, এইটা প্রুফ করতে বলছে না? তো তাইলে এখানে কোথাও আর আছে? দেখো তো আমাদের লাস্টে যেটা প্রমাণ করতে হবে এর মধ্যে কোথাও আর আছে? এই এর মধ্যে কোথাও আর আছে? এর মধ্যে কোথাও থিটা আছে? নাই। তাইলে ঝামেলা না? আমার তাইলে এখন টার্গেটটা কি ভাই? আমার টার্গেটটা হচ্ছে 3টা সমীকরণ তুমি পাইছো, যেমনে পারো এখান থেকে আর থিটাকে সরাও। টার্গেটটা বুঝছো? আমার প্রমাণ করতে বলছে এইটা পি বাই কিউ সমান √3 বাই √2। এই কোথাও কি আর আছে? কোথাও কি থিটা আছে? কোথাও আর আছে? কোথাও থিটা আছে? নাই। তাইলে আমরা চেষ্টা করব এই যে 3টা সমীকরণ আমাদের কাছে দিছে, এই সমীকরণগুলা থেকে যেমনে পারি আমরা এখান থেকে চেষ্টা করব আরটারে সরাইতে, থিটাটারে সরাইতে। এখন দেখি 2টা সমীকরণ নিয়ে যে কি কোনোভাবে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু কিছু করে আর থিটা আনতে পারি কিনা। সো আমার টার্গেটটা বুঝতে হবে আগে, তারপরে আমি অপারেশন কি করব সেটা ম্যাথের আলাপ, কিন্তু টার্গেটটা বুঝতে হবে। টার্গেট কি? যেমনে হোক আমি পি আর কিউ এর অনুপাত পাইতে চাই। ওকে, তাহলে
তাহলে এবার দেখো তো ভাই, আমি যদি 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণ নেই, দেখো তো 2 নাম্বার সমীকরণকে আমি যদি একটু সুইট ভাবে লিখি, কিভাবে লিখি, যদি একটু সুইট আকারে লিখি, তোমরাও আমার মতো কপি করে নিতে পারো। আর এসএসসি পাস করার পরেও যদি এরকম কপি করতে না পারো, পড়াশোনা তো আর কইরা লাভ নাই। আনবিলিভেবল। সো এখানে যদি 2r স্কয়ার, দেখো কি হবে এখানে, 4r স্কয়ার সমান সমান 4p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 দুগুণে 4, অনেকেই জানো না, 4pq cos থিটা। ঠিক আছে, এটা একটা সমীকরণ ছিল। আরেকটা দেখো তো, নিচের সমীকরণটাকে যদি আমি কপি পেস্ট করি, নিচের সমীকরণটাকে যদি লিখি, এটা তো আমাদের 2 নাম্বার সমীকরণটাকে লিখলাম। হ্যাঁ, এটা আমাদের কাকে লিখলাম, 2 নাম্বার সমীকরণটাকে লিখলাম, তাই না? 2 নাম্বার সমীকরণটাকে লিখলাম। এবার আসো তো 3 নাম্বার সমীকরণটা নিয়ে যদি আমরা একটু খেলাধুলা করি, 3 নাম্বার সমীকরণটাকে নিয়ে যদি একটু খেলাধুলা করি, তাহলে কি লেখা যায়, তাহলে কি লেখা যায়, 4r স্কয়ার সমান সমান p স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq cos থিটা। অনেকেই জানো না, এই যে cos 180 মাইনাস থিটার মান হচ্ছে মাইনাস cos থিটা। জেনে অবাক হবে, জেনে অবাক হবে। সো দেখো দেখো, আমাদের দুই পাশে 4r স্কয়ার চলে আসছে, দেখছো? দুই পাশেই 4r স্কয়ার চলে আসছে। একটা কাজ করি, দাঁড়াও, এইখানে যে 4 নাম্বার সমীকরণটা পাইছি, যদিও এটা না সাইড দেওয়া উচিত না আসলে, যাই হোক, মনে কষ্ট নিও না। দেখো এখান থেকে আমরা এই যে 4r স্কয়ার পাইছি না, বলো তো এটাও তো 4r স্কয়ারের সমান। একটা কাজ করি, চলো rটাকে আমরা সরাই ফেলি, rটাকে সরাই ফেলে আমরা r এর জায়গায় এই জিনিসটা বসাই দিই, এবং এবং এইখানেও আমরা এই জিনিসটাকে বসাই দিই। তোমাদের কি হিংসা হয় যখন আমি এরকম কপি করি? খুব হিংসা হয়। ঠিক আছে, দেখো কি করছি, 4r স্কয়ারের জায়গায় আমরা 2 নাম্বার সমীকরণটা থেকে এখানে নিয়ে আসছি। যে এটা কেমনে পাইছি, এইটা পাইছি হচ্ছে 2 নাম্বার সমীকরণ থেকে এটা বসাইছি। ঠিক আছে, দেখো আর গায়েব, গায়েব হয়ে গেছে, আরটা গায়েব হয়ে গেছে। মানে কি অবাক অবাক লাগতেছে না নিজের কাছে, যে ওয়াও। সো এটা কিউ স্কয়ার বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে যেটা আসবে সেটা কি, পি স্কয়ারটাকে এ পাশে নিয়ে আসি, তাহলে কত হয়, 3p স্কয়ার সমান সমান 4pqটাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে কত থাকে দেখো, মাইনাস 6pq cos থিটা। 6pq cos থিটা, একটা পি কাটাকাটি হয়ে যাবে। তাহলে ভাইয়া cos থিটা, দেখো আমার তো টার্গেট থিটাটাকে সরানো, তাহলে আমি আগে দেখে নেই cos থিটার মানটা কত আসে এখান থেকে। cos থিটার মান আসে হচ্ছে p/2q। দেখো ভাই, আমি মুরব্বী মানুষ, আমার কিন্তু এই যে যোগ বিয়োগে ভুল হয় অনেক। হ্যাঁ, তোমরা কিন্তু এগুলাকে একটু সমীহর চোখে দেখবা। মাইনাস p/q, এই ঠিক আছে না, ঠিক আছে না? আমার একটু সাহস দিও মাঝে মাঝে, মুরব্বী মানুষ। cos থিটা সমান সমান হচ্ছে 3p/6। হ্যাঁ, তাহলে p/2q হয়েছে না? হ্যাঁ, সাব্বাস সাব্বাস, ঠিক আছে ঠিক আছে, ক্লিয়ার। এটা না বুঝার কিছু নাই, এটা জাস্ট ম্যাথ করছি, নিজে খাতায় করো, দেখবা বুঝবা। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে রাখি, যে ডান দিক থেকে বাম দিকে আসার কারণটা হচ্ছে ওই যে আমাকে দিয়ে অনেক সময় দেখো না তোমরা, তো আমি যখন এই যে এই পাশটা লিখি তখন আমি এদিকে সরে আসলে এই পাশে পুরো ভিজুয়ালটা তোমরা পাও। তো এই জন্য ডান দিক থেকে বাম দিকে আসা, এটা একটু যখন পিডিএফটা চেক করবে ওই সময় খেয়াল রেখো, নাইলে আবার ওই হয়ে যাবে, মনে হবে যে ভাইয়া কি ব্যাপার, এটা করতে আসলো ওইটা করতে আসলো, এরকম মনে হবে। সো ওইখান থেকে এই পাশে আসছি, ঠিক আছে? কষ্ট পাওয়া যাবে না, কোনো কিছুতে কষ্ট পাওয়া যাবে না। এখন কথা হচ্ছে আমার তো জায়গা নাই, জায়গা তো শর্ট, কি করব বলো, জায়গা তো কম হয়ে গেছে। তাহলে আমরা একটা সমীকরণ পেলাম cos থিটার, এই সমীকরণটা এখানে থাকলো। cos থিটার একটা সমীকরণ আমরা এখানে পেলাম, এই সমীকরণটা এখানে থাকলো। এটাকে কত নাম্বার সমীকরণ দিব, ধরলাম 4 নাম্বার সমীকরণ দেই। এরপরে কি করব জানো, এরপরে দেখো, এরপরে 2 নাম্বার সমীকরণে তো এটা থাকলো। এরপরে আমরা চলো এবার 1 নাম্বার সমীকরণটাকে 4 দিয়ে গুণ করি। 1 নাম্বার যে সমীকরণ আছে এইটাকে আমরা চলো 4 দিয়ে গুণ করি। সো 4 দিয়ে গুণ করলে কি হবে, 4 দিয়ে গুণ করলে কি হবে, এই আগের স্লাইডে কিন্তু সব লেখা আছে, চিন্তা করো না। সো এটা হচ্ছে পরের পেজটা, বুঝতে পেরেছো? এটা হলো পরের পেজটা। সো 1 নাম্বার সমীকরণকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কি হবে দেখো, 4r স্কয়ার সমান সমান 4p স্কয়ার প্লাস 4q স্কয়ার প্লাস 4 দুগুণে 8 pq cos থিটা। ঠিক আছে, pq cos থিটা, এটা গেল
1 নাম্বার সমীকরণকে 4 দিয়ে গুণ করার পরে। তাইলে আমরা আসো এই যে 4r² যেটা ছিল সেইটাকে আবার 4r² জায়গায় রিপ্লেস করে দেই, এবং এখানে যেটা পাইছি সেটা তো এখানে রাখলামই। আমার টার্গেট কি বলতো? টার্গেট হচ্ছে যে কোনোভাবে হোক আমরা চাই থিটাকে সরাতে এবং আমাদের আর কে সরাতে। তো কস থিটার একটা ভ্যালু আমরা অলরেডি এর আগে পাইছি। এখন এখান থেকে আমরা কস থিটার আরেকটা সম্পর্ক বের করব, তারপরে এই কস থিটা সমান কস থিটা দিয়ে পি বাই কিউ করে ফেলবো। দেখো একটু ধৈর্য ধরো। এইখানে আমাদের কোনটা কোনটা কাটাকাটি যায়, 4p² কাটাকাটি যাচ্ছে। তো আমি যদি একটু কষ্টই হবে আমার জন্য, এটাকে এই পাশে নিয়ে আসলে -3q² সমান সমান, এটাকে খুব কষ্ট করে ওই পাশে নিয়ে গেলে আসবে হচ্ছে 4pq cos থিটা। ভেরি গুড। তাহলে এখান থেকে আমরা একটা কিউ যদি বাদ দিয়ে দেই, তাহলে ভাইয়া cos থিটা সমান সমান এখানে আসবে -3q/4p। -3q/4p। দেখো ভাই, এইটা হচ্ছে আমাদের মনে করো 5 নাম্বার সমীকরণ। দেখো 4 নাম্বার সমীকরণ ছিল এইটা, cos থিটার মান পাইছিলাম এইরকম, cos থিটার একটা মান পাইছিলাম এইরকম, আর পরে আমরা cos থিটার আরেকটা মান পেলাম এইরকম, যে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার সমীকরণ ছিল, আর এটা আমাদের 5 নাম্বার সমীকরণ। এখন কি করব বলো? এখন কি করব? এখন সহজ না? এখন কি করব? এখন জাস্ট আমরা কি করব বলো? cos থিটা সমান যেহেতু cos থিটা, তাহলে 5 এবং 6 নাম্বার ইকুয়েশন থেকে পাই, বা 5 এবং 4 নাম্বার ইকুয়েশন থেকে পাই, কি পাবো? -3q/4p, 3q/4p সমান সমান -p/2q, p/2q। তাহলে এখান থেকে দেখো আমাদের কি লেখা যায়, মাইনাস মাইনাস তো কাটাকাটি হয়ে গেল, তাহলে p²/q², এটা কত আসে? এটা আসে হচ্ছে গিয়ে 3 দুগুণে 6/4, 6/4। তাহলে p/q কত আসে? p/q সমান সমান কত আসে? এটা মানে কত? 3/2 না? 3/2। আর সর্বনাশ হয়ে গেছে, মিলে গেছে ভাইয়া, প্রমাণিত। সুতরাং প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত। মিলানোর জন্য 4 দ্বারা গুণ করছি। হ্যাঁ, কেন করব না? এবার আসো, তুমি কারণগুলো সব বুঝতে পারবা। দেখো প্রথম যে এই লাইনটা ছিল, আমি তোমাদের শুরু থেকে বলছি আমার কিন্তু থিটা সরানোর দরকার এবং আর সরানোর দরকার। সো অলরেডি আমি কিন্তু cos থিটা সমান একটা ভ্যালু পাইছি। আমি যদি আরেকটা 2টা সমীকরণ থেকে cos থিটা সমান আরো একটা কিছু বের করতে পারি, তখন ওই 2টাকে সমান করে আমি রেজাল্ট বের করে ফেলতে পারবো, পি আর কিউ সমান বের করে ফেলতে পারবো। তাহলে আমি এই জন্য দেখো, যেহেতু আরটাকে সরাতে চাই, এই জন্যই 1 নাম্বার সমীকরণকে 4 দিয়ে গুণ করছি। কারণটা বুঝছো? তাহলে আমার 4r² হলো, আর 2 নাম্বার সমীকরণে তো অলরেডি 4r² ছিল। তাহলে এই 4r² সমান এটা যদি বসাই, তাইলেই দেখো আমরা আরেকটা cos থিটা রেজাল্ট পেলাম। তখন কিন্তু cos থিটা সমান করে আমি এখান থেকে দেখাই ফেলতে পারলাম। দেখো বুঝছো কিনা? প্রত্যেকটা কারণ কিন্তু লজিক্যাল, এবং যদি প্রমাণ করতে আসে তখন কিন্তু এভাবে করতে হবে। বুঝছো? এই যে কেমনে বুঝবো 4 দ্বারা গুণ করতে হবে? দেখো তোমাকে আমি কি বললাম শুরুতে, আমাদের প্রমাণে চাইছে পি আর কিউ এর অনুপাত। তাহলে তোমাকে যদি পি আর কিউ এর অনুপাতে আনতে হয়, এই সমীকরণটা থেকে কাদেরকে কাদেরকে বাদ দিতে হবে? তোমাকে থিটা বাদ দিতে হবে, বা cos থিটা বাদ দিতে হবে, এবং আর বাদ দিতে হবে। সো দেখো প্রথমে আমরা আর বাদ দেওয়ার জন্য এখানে মিলে গেছিল সুন্দর, 4r² ছিল। সো আমরা এখানে কিন্তু 2টা 4r² কে এক জায়গাতে নিয়ে এসে তারপরে cos থিটার একটা অনুপাত বের করলাম। আমাদের 3টা সমীকরণ ছিল, 2টা সমীকরণ নিয়ে আমরা কাজ করছি। এখন ভিন্ন আরেকটা সমীকরণ দিয়ে যদি কাজ করি, প্রথমে 2 আর 3 নিয়েছিলাম, এবার 1 আর 2 নিয়ে যদি কাজ করে আমরা cos থিটার আরেকটা মান বের করতে পারি, তাহলে কি 2টা cos থিটার তো মান সমান হবে অবশ্যই, কারণ এখানে তো থিটার কোনো পরিবর্তন হয় নাই। তাহলে 2টা cos থিটার ভ্যালু যদি একই হয়, তাহলে আমরা এখান থেকে এই দেখো সমান সমান দিয়ে লিখতে পারবো, 5 আর 6 cos থিটা মানে এটা, cos থিটা মানে এটা। তাহলে এখান থেকে আমরা নিয়ে চলে আসলাম। বুঝতে পারছো? সো তোমার জন্য একদম প্রথমবার যখন এই ম্যাথটা দেখছো, তখন কিন্তু আসলেই একটু ম্যাথমেটিক্যাল ওয়েটা কেমন হবে সেটা চিন্তা করাটা কঠিন, আমি মানি। কিন্তু একবার যখন করছো এবং বুঝে বুঝে আগাচ্ছ যে আমার লক্ষ্যটা কি, লক্ষ্য হলো পি আর কিউ এর অনুপাত, তাহলে অনুপাত বের করার জন্য আমার এখান থেকে যত গার্বেজ আছে সেগুলো সরাইতে হবে।
আর একটা গার্বেজ, আমার প্রমাণের মধ্যে আর নাই, তাহলে এটাকে সরাতে হবে। কস থিটা একটা গার্বেজ, এটা প্রমাণের মধ্যে কোথাও নাই, এটাকে আমার সরাতে হবে। সেই সরানোর লক্ষ্যে আমি কাজ করছি। বুঝছো? বুঝছো না? ঠিক আছে, এই আর কি। ক্লিয়ার? সো যদি তোমার এরকম প্রমাণ করো আসে, তাইলে কিন্তু এভাবে করেই করতে হবে। সো মাথায় রেখো। আর যদি অবজেক্টিভ আসে তখন কি করতে পারো বলে রাখি, এটা নর্মালি অবজেক্টিভে দিবে না। যদি অবজেক্টিভে আসে তাহলে কি করবা, অপশন টেস্ট করে দেখবা যে কোন অপশন টেস্ট করলে বা কোন অপশনগুলোর জন্য থিটার মান আমাদের, ধরো এখানে থিটার মান দেওয়া আছে, তো প্রত্যেকটা পি আর কিউ এর অনুপাত ধরে ধরে তারপরে হিসাব করতে পারো, যদি ওইটাও আসলে একটু লেন্দি হয়ে যাবে। ওকে, এটা কি বোর্ড স্ট্যান্ডার্ড নাকি অ্যাডমিশনের? এটা বোর্ডে আসার চান্স কম, অ্যাডমিশনের জন্য দেখে রাখতে পারো। কিন্তু এগুলা বইয়েরই অঙ্ক, অ্যাডমিশনের জন্য বলতেছি কেন, এগুলা বইয়েরই অঙ্ক। ওকে, পরেরটা দেখো কি বললো এখানে, 2p এবং p ভেক্টর দ্বয় পরস্পরের সঙ্গে একটা নির্দিষ্ট কোণে আনত আছে। প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ হয়, এটার মান বের করো। এটাও হোমওয়ার্ক থাকবে, এই প্রবলেমটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, হোমওয়ার্ক নাম্বার 02। ঠিক আছে, এটার অ্যান্সার লিখে দিব না, অ্যান্সার লিখলে তো হয়েই গেল অঙ্ক, আর করবাই না তোমরা। অ্যান্সার লিখে দিব। এই আনত মানে কি, এটা আগেও বলছি, এই যে আনত মানে হচ্ছে এই যে এরকম, এটাকে বলে আনত, হেলানো। আনত মানে হেলানো। অ্যান্সার দিয়ে দিব। আচ্ছা, তোমরা অনেকেই যেহেতু না বলছো তাহলে আমি দিয়ে দিই। অ্যান্সার হচ্ছে 180 ডিগ্রি। তোমরা যদি বলতে যে হ্যাঁ ভাইয়া দিয়ে দেন তাহলে আর দিতাম না। ঠিক আছে, 180 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, এটা মিলাই দেখবা কত হয়। চলো, আচ্ছা এইগুলাও সহজ। কি বলছে দেখো, দুইটা ভেক্টরের মান যথাক্রমে 3 একক এবং 4 একক। ভেক্টর দুটির অন্তর্ভুক্ত কোণ কত হবে যখন তাদের লব্ধির মান 1, 5 এবং 7? একটা করে দেই, বাকি দুইটা নিজেরা করবা। 3 নাম্বারটা করি। বললো যে দুইটা ভেক্টরের মান 3 এবং 4 একক, লব্ধি যদি 7 হয় তাহলে বলো তো সূত্র কি হবে? 7 স্কয়ার ইজ ইকুয়ালস টু 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 কস থিটা। আমাদেরকে থিটার মানটা বের করতে হবে, কত হয়? পারবো না? একইভাবে 1 করবা, 2 করবা, অত্যন্ত সহজ। এটাও করার সময় খেয়াল করবা যে আশেপাশে কোনো ছোট ভাই বোন যেন না থাকে। ঠিক আছে, কারণ বড় হইছো, বুঝছই তো। এখন যদি অঙ্ক করো তাহলে লজ্জার ব্যাপার না একটা। সো দেখো, দুইটা ভেক্টর রাশির বৃহত্তম লব্ধি এত, ক্ষুদ্রতম লব্ধি এত, রাশি দুটি পরস্পরের সাথে কিভাবে ক্রিয়া করলে লব্ধির মান ক্ষুদ্রতম লব্ধির 5 গুণ হবে? এটাও হোমওয়ার্ক দিয়ে দিব নাকি? দুইটা ভেক্টর রাশির বৃহত্তম লব্ধি। ভাই আপনি কিন্তু অনেক ফাঁকিবাজ আছেন, খালি আমাদের হোমওয়ার্ক দিয়ে আমাদেরকে দিয়ে করান, আপনি নিজে কিন্তু করেন না। এই পরে তোমার পরীক্ষাকে আমি দিয়ে দিব? হ্যাঁ, পরীক্ষার হলে কি বলবা যে মাস্টার ভাইয়া এই আপনি একটু আমার পরীক্ষার হলে আসেন, অনুগ্রহ করে পরীক্ষাটি দিয়ে দিন, আমি দিয়ে যাব? পরীক্ষার সময় নিজে করা লাগবে না? সো তাইলে এগুলা নিজের মাথা খাটায় প্র্যাকটিস করবা। বুঝতে পারছো? আমি সলভ করে দিলে কোনো লাভ নাই, 1 পয়সার কোনো লাভ নাই, নিজেরা সলভ করবা। HW সময় পেজ নাম্বার বলে দেওয়া লাগবে কেন? HW তো স্লাইডেই লেখা থাকবে। আমি তোমার যেটা করতে পারি, এটার উত্তরটা বলে দিতে পারি। উত্তরটা কি বলে দিতে পারি? উত্তরটা হচ্ছে হবে, এটার উত্তর হচ্ছে 90 ডিগ্রি, এইটার উত্তর হচ্ছে 90 ডিগ্রি। এগুলা করবা নিজেরা, এগুলা নিজেরা করবা, নাইলে দেখবা যে হঠাৎ করে একদিন তুমি ভুলে গেছো যে ভাত খাইতে হয় কিভাবে। বুঝতে পারছো না? হঠাৎ করে একদিন মনে হবে, ইস ভাত খাওয়ার তো কোনো টিউটোরিয়াল পাচ্ছি না, আমি তো ভাত খাইতে ভুলে গেছি, এইরকম হবে কিন্তু। বুঝতে পারছো? অঙ্কগুলা নিজে করবা, না পারলে আমরা আসি, না পারলে ডিসকাশন গ্রুপে দিবা, দেখবা সলভ পেয়ে যাবা। কিন্তু এগুলো মাথা খাটায় নিজের আগে চেষ্টা করো। সহজ, আনবিলিভেবল, খুব সহজ এগুলা। অ্যান্সার বলেন কেন? কারণ ওই যে মিলাইতে যাও যে, সো অ্যান্সার মিলানোর জন্য এটা থাকুক, অসুবিধা নেই। আমি তো সলিউশন দেখাচ্ছি না, সো সলিউশন দেখে অ্যান্সার মিলাবা যে হয়েছে কিনা। বুঝতে পারছো? ওকে, সলভরাস পাবা ইয়ার পরে, সলভরাস পাবা কবে জানো? কলেজ শুরু হওয়ার পরে, কলেজ শুরু হওয়ার পরে। ঠিক আছে, ওকে। তারপরে দেখি আর কি প্রশ্ন আছে। এই তো, এই প্রবলেমটা আমি করে দিব, এই প্রবলেমটা আমি চলো সলভ করে দিই। দেখি এইখানে তোমাদের এই যে রাকিব ভাইয়া,
ম্যাথের রাকিব ভাইয়াকে চিনো? রাকিবুল ভাইয়া, রাকিবুল ভাইয়া একটা মোটর সাইকেল চালিয়ে দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 12 কিলোমিটার গেলেন, ঠিক আছে। অতঃপর দক্ষিণ পশ্চিম দিকে 45 ডিগ্রি কোণে 16 কিলোমিটার গেলেন। রাকিব ভাইয়ার সরণ ভেক্টরের মান এবং দিক কত নির্ণয় করো। মনে রাখবে, যখনই দিক রিলেটেড কোনো প্রশ্ন পাবা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপর নিচে না, যখন দিক রিলেটেড কোনো প্রশ্ন পাবা সাধারণত যেটা করতে হয়, সবার আগে দিকটা মেনশন করে নিবা খাতায়। এবং দিক মেনশন করবা কিভাবে? সব সময় উপরের দিকে উতে উপরের দিকে উত্তর, উতে উত্তর, উপরে উত্তর, উতে উপর, উতে উত্তর, উপরে উত্তর। উত্তর হলে নিজে দক্ষিণ, নিচের দিকে কি হবে? নিচের দিকে হবে দক্ষিণ। এখন ডান দিকে কি? ডান দিকে হবে পূর্ব, ডান দিকে হবে পূর্ব, বাম দিকে হবে পশ্চিম। এটা আমি ইন্টারে ভুলে যেতাম, বুঝছো, যে ডানে পশ্চিম না ডানে পূর্ব। তো এইটার জন্য আমি এইভাবে চিন্তা করি যে ধরো এই দিকে হচ্ছে পূর্ব দিক, আমি যদি এইদিকে থাকি, না দেখো 71 সালের আগে আমাদের দেশকে কি পূর্ব পাকিস্তান বলতাম, আর ওইটা ছিল পশ্চিম পাকিস্তান। সো তাইলে দেখো, তুমি যদি ম্যাপটা খেয়াল করো, তাহলে এইটা হচ্ছে যদি ইন্ডিয়া হয়, এই পাশে বাংলাদেশ, এই পাশে পাকিস্তান, তাহলে যেটা ইন্ডিয়ার পূর্ব দিকে ছিল ওইটা পূর্ব পাকিস্তান, আর এটা পশ্চিম পাকিস্তান। সো উত্তর দিকে থাকলে ডানে পূর্ব, বামে পশ্চিম, এভাবে করে মনে রাখতে পারো, ঠিক আছে। আবার যেমনে অনেকে ছন্দরন্দ দিয়ে মনে রাখে, যেমনে পারো মনে রাখবা এটা, ঠিক আছে। এখন দেখো কি বললো আমাদের প্রশ্নে, রাকিব ভাইয়া একটা মোটরসাইকেল চালিয়ে দক্ষিণ পূর্ব দিকে, ভাইয়া এই কথাটার মানে অনেকেই বুঝে না, এটা একটু খেয়াল করবা। দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কথাটার মানে কি? এই ভাষা বোঝানোর জন্য এই ম্যাথটা দেওয়া, তাছাড়া ম্যাথ সহজ। দেখো দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কথাটার মানে কি? দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি মানে হচ্ছে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণ। 30 ডিগ্রি কোণ তো দুই দিকেই হতে পারে, দেখো দক্ষিণ দিক তো এইদিকে, দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণ এই দিকেও হতে পারে, দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণ এই দিকেও হতে পারে। আমাদের বলছে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে। হ্যাঁ, দক্ষিণ পূর্ব মানেই হচ্ছে এইটা, প্রথমে যেটা থাকবে তার সাথে পরের দিকে। এই যে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে কোন দিকে? পূর্ব দিকে। তাহলে বলো তো কখনো এটা হওয়া সম্ভব? দক্ষিণ উত্তর দিকে 30 ডিগ্রি, এরকম কিন্তু কখনো সম্ভব না। দক্ষিণ পূর্ব হতে পারে, দক্ষিণ পশ্চিম হতে পারে। হ্যাঁ, তাহলে দেখো না, এটা একজন বলছে ভাই যে কোনো দিকে ধরলে হবে কি না, যে কোনো দিকে ধরলে কিন্তু প্যাচ লেগে যাবে। এইদিকে পশ্চিম দিকে, এদিকে পূর্ব দিলা, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, কারণ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা কিন্তু ফিক্সড। তুমি উত্তর দিকে তাকালে, যদি উত্তর দিকে তাকাও তুমি দেখবা উত্তর দিকে তাকালে তোমার ডান দিকে পূর্ব, বাম দিকে পশ্চিম। এখন যদি ম্যাথে ওটা উল্টায় ফেলো তখন কিন্তু পুরো রেজাল্টই উল্টাপাল্টা হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমাদেরকে বললো কি যে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি করে 12 কিলোমিটার গেছে পূর্ব দিকে, এইটা হলো 12 কিলোমিটার। হ্যাঁ, অনেক সময় এই কথাটা এভাবে না বলে এভাবে বলে দেয় যে দক্ষিণ দিকের সাথে, আরো ভেঙে বলে দেয় যে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে, দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে, এইভাবে অনেক সময় ভেঙে বলে দেয়। এভাবে ভেঙে বলে দিলে তো হলোই, কিন্তু যদি শর্টকাটে বলে দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, তার মানে প্রথম যেটা বলবে তার সাথে অন্য দিকে 30 ডিগ্রি। আর যদি কোনো দিকের ডিগ্রির কথা না বলে, যদি বলে দক্ষিণ পশ্চিম, এর মানে কি? যদি বলে দক্ষিণ পূর্ব, এটার মানে কি? এটার মানে হচ্ছে দক্ষিণের সাথে এবং পূর্বের সাথে 45 ডিগ্রি কোণে। যদি শুধু বলে দক্ষিণ পূর্ব দিকে গেছে, তার মানে দক্ষিণ আর পূর্বের মাঝ বরাবর গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি রাকিব ভাইয়া এখানে এসে পৌঁছাইছে না? রাকিব ভাইয়া কি এই জায়গাতে এসে পৌঁছাইছে না এখন? কারণ সে কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে, যে এই অ্যাঙ্গেলটা হলো সেই 30 ডিগ্রি, ভাইয়া 30 ডিগ্রি কোণে 12 কিলোমিটার পথ এখানে আসছে। এরপরে বললো দক্ষিণ পশ্চিম দিকে সে গেছে। তাহলে এটার জন্য কি করবা দেখো, এটার জন্য এইখানে একটা ছোট্ট ম্যাপ এঁকে ফেলবা, ছোট্ট ম্যাপ এঁকে ফেলবা। তাহলে এটা দক্ষিণ তুমি জানো, এটা উত্তর তুমি জানো, এটা পূর্ব এটা জানো, এটা পশ্চিম এটা জানো। কি বলছে দেখো, তারপর দক্ষিণ পশ্চিম দিকে 45 ডিগ্রি কোণে যায়। তাহলে এই জায়গা থেকে দক্ষিণ দিক তো এইটা, দক্ষিণ পশ্চিম দিকে 45 ডিগ্রি গেছে, তার মানে কোনটা?
দক্ষিণ পশ্চিম দিকে 45 ডিগ্রি যাওয়া মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে দেখো ছবিটা আঁকা বুঝছো কিনা, ছবিটা আঁকা বুঝেছো কিনা আগে বলো, ছবি আঁকা বুঝেছো? জি, ভেরি গুড, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে ছবি আঁকা বুঝলাম। আবার বলি, প্রথমে কি করছে, দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে গেছে, তার মানে দক্ষিণ থেকে পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 12 কিলোমিটার, এই ভেক্টরটার দৈর্ঘ্য 12 কিলোমিটার। তারপরে যেখানে এসে দাঁড়াইছে, যেহেতু আবার দিকের কথা বলবে, এই জন্য তুমি আবার একটা এরকম দিক এঁকে নিবা। আঁকার পরে এই জায়গা থেকে তারপরে কি বলছে, অতঃপর দক্ষিণ পশ্চিম দিকে 45 ডিগ্রি কোণে 16 মিটার গেছে। তাহলে দক্ষিণ পশ্চিম মানে কি, দক্ষিণ ছিল নিচের দিকে, পশ্চিম ছিল এই দিক বরাবর, তাহলে দক্ষিণ পশ্চিম দিকে 45 ডিগ্রি মানে হচ্ছে দক্ষিণের সাথে 45 ডিগ্রি পশ্চিম দিকে, এই দিকে গেছে কতটুকু, 16 কিলোমিটার গেছে। এই দিকে গেছে হচ্ছে 16 কিলোমিটার, এই দিকে গেছে হচ্ছে 16 কিলোমিটার, তার মানে আগের ভেক্টরের থেকে বড় ভেক্টর হবে এটা। ঠিক আছে, তাহলে এখন আমাকে দুইটা ভেক্টরের লব্ধি বের করতে হবে। এখন বলো তো ভাই, আমি যদি লব্ধির সূত্র বসাতে চাই, আমি যদি লব্ধির সূত্র বসাতে চাই, তাইলে আমাকে কি করতে হবে? আমি যদি লব্ধির সূত্র বসাতে চাই, তাহলে আমাকে কি দুইটা ভেক্টরের আদি বিন্দুকে এক বিন্দুতে আনতে হবে না? যদি পি স্কোয়ার কিউ স্কোয়ার সূত্র ফেলাইতে চাই, তাহলে দুইটা ভেক্টর আদি বিন্দুকে এক বিন্দুতে আনতে হবে না? তাহলে আসো, এইখানে যে ভেক্টরটা আছে এটাকে ধরে আমরা ওই ভেক্টরের আদি বিন্দুতে নিয়ে যাই। এখন সমস্যা হচ্ছে, আদি বিন্দুতে নিয়ে গেলাম ভাইয়া, ভালো কথা, কিন্তু আমার তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ লাগবে। কে বলতে পারবা এই কোণটা কত? কে বলতে পারবা এই ভেক্টর আর এই ভেক্টর, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? দেখো, এইটা যেহেতু 45 ডিগ্রি ছিল, এই যে উত্তর দক্ষিণ দাগের সাথে এটা 45 ডিগ্রি ছিল, তাহলে এই ভেক্টরটাকে আমাদের উত্তর দক্ষিণ দিকের সাথে এখনো 45 ডিগ্রি কোণ না? এইটা কি এখনো উত্তর দক্ষিণ দিকের সাথে 45 ডিগ্রি কোণ না? তাহলে দেখো, আমাদের একটা ভেক্টর ছিল 12 কিলোমিটারের, একটা ভেক্টর ছিল 16 কিলোমিটারের, এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আমি জানি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত সেটা আমি জানি। তাহলে এখান থেকে যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ জানো, আমি এখান থেকে লিখতে পারি, ধরো নাও একটা ভেক্টর পি এর মান 12, আর একটা ভেক্টর কিউ এর মান হচ্ছে 16, আর এদের মধ্যবর্তী কোণ যেটা সেটা হচ্ছে 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, কত হয়? 75 ডিগ্রি, 75 ডিগ্রি। তাহলে আমরা দেখো লব্ধির যে মান যেটা পাবো, আর আর সমান সমান হচ্ছে রুট ওভার 12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 16 ইন্টু cos 75 ডিগ্রি, cos 75 ডিগ্রি। এখান থেকে তুমি একটা ভেক্টরের মান বের করতে পারবা, তার সরণের মান কত বের করতে পারবা, তাই না? 12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 16 ইন্টু cos 75, এটা রুট করলে আসে 22.34, 22.3435 মিটার। আচ্ছা, এখন খেয়াল রেখো, ভেক্টরের মানও চাইছে, দিকও চাইছে, বা যদি বলতো সরণ নির্ণয় করো, সরণ মানে কিন্তু দেখো প্রশ্ন অনেক সময় তোমাকে ধাঁধায় ফেলে দিবে, তোমাকে অনেক সময় বলতে পারে সরণ কত। আমরা অনেক সময় কি করি, যখন দেখি প্রশ্নে সরণ কত চাইছে, আমরা না শুধু মান বের করে দিয়ে আসি, এটা করলে হবে না। যদি স্পেসিফিকলি বলে সরণের মান কত, তাইলে মান বের করো, ঠিক আছে, কিন্তু যদি বলে সরণ কত, সরণ ইটসেলফ একটা ভেক্টর, এর মধ্যে কিন্তু মানও আছে দিকও আছে, তো যদি শুধু বলে সরণ কত, তার মানে তুমি মানও বের করে দিবা, দিকও বের করে দিবা, খবরদার একটা যেন না হয়। সরণ একটা ইটসেলফ ভেক্টর রাশি, তাইলে এটাকে যখন বলবে সরণ কত, বেগ কত, যেগুলো ভেক্টর, সেগুলো আলাদা করে বলবে না, মান কত দিক কত বের করো, তোমাকে বুঝে নিতে হবে যেহেতু ভেক্টর সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মানও লাগবে, দিকও লাগবে। ঠিক আছে, এখন দেখো দিক বের করতে হবে, তাহলে tan আলফা সমান সমান কার সাথে বের করব, মনে করো 12 সাথে বের করলাম, মনে করো 12 কিলোমিটার যেটা তার সাথে বের করলাম, তাহলে 12 উপরে 16 সাইন 75 ডিগ্রি প্লাস 16 cos 75 ডিগ্রি, 75 ডিগ্রি। এইখানে আমি গত ক্লাসে তোমাদেরকে একটা কথা বলছিলাম, যদি দেখো tan আলফার মান নেই, আলফার মান একটা নেগেটিভ কিছু আসছে, তখন তুমি এর সাথে 180 ডিগ্রি যোগ করে দিবা। দেখো আমাদের tan আলফার যে ভ্যালুটা, ক্যালকুলেটরে ফাংশনটা এমনভাবে করা যে আমাদের সবসময় এটা -90 ডিগ্রি থেকে +90 পর্যন্ত ভ্যালু দিবে। হ্যাঁ, -90 থেকে +90 ডিগ্রি পর্যন্ত ভ্যালু দিবে। এখন সবার আগে তুমি দেখো তো, যখন দুইটা সরল রেখা ছেদ করে,
একটার সাথে আরেকটা যখন সরলরেখা ছেদ করে তখন বলো তো আমাদের মাঝখানে কয়টা কোণ তৈরি হয়? মাঝখানে 4টা কোণ তৈরি হয় না? এই একটা এবং এইটা বিপ্রতীপ কোণ বলে এরা পরস্পর সমান, এবং এইটা এইটার সমান, বিপ্রতীপ কোণ বলে পরস্পর সমান। এখন তুমি যখন দুইটা ভেক্টরের মধ্যে কোণ বের করতে যাও, যখন দুইটা ভেক্টরের মধ্যে কোণ বের করতে যাও তখন কিন্তু আসলে তুমি দুইটা সরলরেখার মধ্যে কোণ বের করছো। তুমি দেখো এখানে এই কোণটা তুমি বের করতে চাও, কিন্তু ক্যালকুলেটরে আসলে কি করতে পারে, এইটাকে দুইটা লাইন হিসাবে চিন্তা করতে পারে, এবং সেই ক্ষেত্রে যখন ছেদবিন্দু আঁকবা, এটা হলো সেই ছেদবিন্দু। এখন ক্যালকুলেটর যেটা করে তোমারে বলি, ট্যানের হিসাবে ক্যালকুলেটর সবসময় -90 থেকে +90 এই রেঞ্জে ভ্যালুগুলোকে শো করে। কারণ দেখো আমাদের দুইটা ভেক্টরের মধ্যে কোণ কিন্তু কখনোই 180 ডিগ্রির থেকে বড় হবে না। তুমি দেখো 0 থেকে 180 এর মধ্যেই কিন্তু থাকবে। তুমি বলতে পারো কেন ভাইয়া, দুইটা ভেক্টর তো এরকম থাকতে পারে, তাহলে তো তাদের মধ্যে দেখেন কোণ তো 270 এর উপরে বা 180 থেকে বেশি হয়ে যাচ্ছে। এটা তো দেখেই মনে হচ্ছে 210-15 ডিগ্রি মতন হবে, বা 210 না, হ্যাঁ ওরকম হবে, 210-15 ডিগ্রি মতন হবে। তাহলে এখানে কেন আপনি বললেন দুইটা ভেক্টরের মধ্যে 180 বেশি সম্ভব না? কারণ দেখো আমি তোমাদের বলছিলাম থিটা বসানোর সময় কি বসাই আমরা, ক্ষুদ্রতর কোণটা বসাই। এই দুইটা ভেক্টরের মধ্যে ক্ষুদ্রতর কোণ কোনটা? এইটা না? বলো তো এইটার মান কি 180 থেকে বড়? এটা তো 180 থেকে ছোট। সো তাহলে দুইটা ভেক্টরের মধ্যে কোণ কিন্তু আসলে কখনোই 180 থেকে বড় হবে না, বা 180 রেঞ্জের বাইরে যাবে না, 180 রেঞ্জের বাইরে যাবে না। তাইলে সেই ক্ষেত্রে দেখো আমরা যখন ভ্যালুর ক্ষেত্রে দেখি, প্রথমে আগে ক্যালকুলেটর যেটা দেখে যে দুইটা ভেক্টরের মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ ভ্যালুটা কত, অ্যান্টি ক্লকওয়াইজ ভ্যালুটা কত। যখন সে দেখে যে অ্যান্টি ক্লকওয়াইজের মান, এটা আমরা কি জানি যে অ্যান্টি ক্লকওয়াইজ ভ্যালু গেলে কি হয়, পজিটিভ আসে না? আর ক্লকওয়াইজ আসলে সেটা কি হয়, নেগেটিভ হয়। যখন ক্যালকুলেটর দেখে যে অ্যান্টি ক্লকওয়াইজের ভ্যালুর মানটা 120 ডিগ্রি আসছে, এখন ক্যালকুলেটর তো ওইভাবে ফাংশন করা যে ট্যানের মানটা সে -90 থেকে +90 মধ্যে দেখাবে। তাহলে -90 থেকে +90 মধ্যে তো 120 পড়ে না, 120 পড়ে না। তখনও কি করবে যে না ঠিক আছে, তাহলে 120 ডিগ্রি যেহেতু দেখো এরকম করে যে এই দুইটা কোণের মধ্যে তুমি দেখে বুঝতেছো হ্যাঁ এটা তো 120 ডিগ্রি, কিন্তু ক্যালকুলেটর 120 ডিগ্রি দেখাবে না, কারণ ওর জন্য তো 90 থেকে বেশি হয়ে গেছে। তাহলে ও তখন দেখায় যে না আমি তো অ্যান্টি ক্লকওয়াইজ গেলে তো আমার জন্য 90 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে ক্লকওয়াইজ অবশ্যই এটা 90 থেকে ছোট, তখন সেই রকম একটা ভ্যালু দেখায়। আচ্ছা তাহলে এটার মান ধরো -60 ডিগ্রি। তাহলে -60 ডিগ্রি যখন আমরা পাবো আমরা তো এই ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে চাই। তাহলে -60 ডিগ্রি যদি এটা হয় তাহলে এইটুকু কত, 180 - 60 না, 180 - 60। বা তুমি দেখো যে এই -60 ডিগ্রির সাথে যদি 180 ডিগ্রি যোগ করো তাইলে কিন্তু এইটা আসছে। -60 ডিগ্রি যদি এটা হয় তার সাথে যদি 180 ডিগ্রি যোগ করো তাইলে কিন্তু তুমি এই কোণটা পাচ্ছ। বুঝতে পারছো যে এখান থেকে -60 মানে এটা, তাহলে এর সাথে যদি 180 যোগ করো, -60 এর সাথে -60 মানে এখানে আসলা, এখান থেকে -60 আসলা, তাহলে এখান থেকে যদি 180 যোগ করো তখনই তুমি কি পাচ্ছ, 120 ডিগ্রি পাচ্ছ। বুঝলে ভালো, না বুঝলে এটা কোথাও লাগবে না। একটাই যেটা এখান থেকে লার্নিং পয়েন্ট, সেটা হচ্ছে যদি কখনো দেখো আলফার ভ্যালু মাইনাস আসছে তাহলে জাস্ট 180 ডিগ্রি যোগ করে দিবা, শেষ। যদি দেখো কখনো এখানে আলফার মান, এই যে বের করছিলাম, আলফার মান যদি দেখো মাইনাস আসছে তাহলে কি করবা, সাথে সাথে +180 করে দিবা, ঠিক আছে, +180 করে দিবা। ওকে, সো আমরা আজকে এই পর্যন্ত রাখবো। আমাদের পরে আরো কিছু এমসিকিউ প্রবলেম আছে, সেই এমসিকিউ প্রবলেমগুলো আমরা নেক্সট ক্লাসে দেখতে পারবো, কোনো অসুবিধা নাই। সো আমরা আজকে এই পর্যন্ত থাকুক। তোমরা যে হোমওয়ার্কগুলো দিছিলাম এগুলো একটু দেখে রেখো, যেহেতু এই টপিকটা বা এই রিলেটেড আরো একটা ম্যাথ করাবো, এই জন্য 3 নাম্বার ক্লাস হওয়ার পরে বা 5 নাম্বার ক্লাস হওয়ার পরে তারপরে এক্সামটা হবে, ঠিক আছে? ওকে, তাহলে সবাই এই ক্লাসটা এখনই একবার রিভাইজ করে ফেলো, এবং নেক্সট ক্লাস পরশুদিন ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।